আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি তোমরা কেমন আছো? পরীক্ষার প্রিপারেশন নিয়ে খুব ঝামেলায় আছো, সন্দিহান আছো কি হবে, পরীক্ষা দিব কি নাকি দিব না, পরীক্ষা পিছাবে নাকি পিছাবে না, এগুলো নিয়ে কোনো টেনশন করবে না। তুমি তোমার মতো প্রিপারেশন নিয়ে যাও, আমরা বাসায় থাকবো, বাসায় বসে নিরাপদে পরীক্ষার প্রিপারেশন নেব। তাই তোমাদেরকে আজকে আইসিটি এই সাবজেক্টটিকে একটু ঝালাই করে দেওয়ার জন্য আমি মাসুদ স্যার চলে আসছি রবিটেন মিডল স্কুল থেকে স্পেশাল লাইভ ক্লাসে। আজকের এই ক্লাসটি আমরা দুটি ভাগে ভাগ করেছি। আমরা আজকে প্রথম অংশে যেটা করব সেটা হচ্ছে অধ্যায় 1, 2, 3 অর্থাৎ চ্যাপ্টার 1, 2 এবং 3 দিয়ে আলোচনা করব। এর পরের অংশে আমরা যেটা আসবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4, 5 এবং 6 নিয়ে আলোচনা করব। আমরা আজকে দেখিয়ে দিব কি কি করতে হবে, সেটি আমরা একটা কি কি পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে সবাইকে একটু বলছি, সবাই একসাথে আসার জন্য তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, কে কোন জেলা থেকে ক্লাস করছো, কে কোন কলেজ থেকে ক্লাস করছো, সেগুলো সব আমাদের লিখে পাঠাও, আমাদের কমেন্ট করো এবং এই ক্লাসটি শেয়ার করো, যাতে করে তুমি এইচএসসি পরীক্ষার্থী যারা আছে অথবা তুমি সবাই যেন এটা থেকে উপকৃত হয়। রাইট, আজকের ক্লাসটি আমরা এইচএসসি আইসিটি নিয়ে আলোচনা করব। সো তুমি যদি ফার্স্ট ইয়ারে হও অনেক ক্ষেত্রে তোমার উপকার লাগতে পারে, কিন্তু আমরা সাধারণত এইচএসসি সেকেন্ড ইয়ারের জন্য আলোচনা শুরু করছি। রাইট, সো আমরা যেটা করব, আমরা আমাদের চ্যাপ্টার 1, 2, 3 এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছি জিহান আসছে, আল রাজি আসছে, সঞ্জিদা ফ্রম বরিশাল থেকে আসছে। রাইট, অনেকেই আমাদের সাথে জয়েন করেছে, তোমরা সবাই জয়েন করো এবং কে কোন জেলা থেকে আসছো সেটা একটু জানিয়ে দাও। আর একটি কথা, আমরা এভাবে এখন থেকে একের পর এক অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে প্রতিদিন লাইভ ক্লাসে আসবো। রাইট, সো তোমরা কে কোন টপিকের উপর লাইভ ক্লাস চাও, কে কোন অধ্যায়ের উপর লাইভ ক্লাস চাও, স্পেশালি শুধুমাত্র ওই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তুমি কি চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যেহেতু আমাদের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন, মানে বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন দুটি ভার্সনে আমাদের এখানে আছে, তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে ক্লাস করছো তারা বিএম লিখে দাও, এবং যারা ইংলিশ ভার্সন থেকে ক্লাস করছো তারা ইএম লিখে আমাদেরকে অ্যাটলিস্ট এসএমএস করে। আর যদি কিছু না পারো লিখে রাখতে পারো হ্যালো মাসুদ স্যার, আসসালামু আলাইকুম, এটা লিখে আমাদের এসএমএস করতে পারো। সো আমরা ডেইলি লাইভ ক্লাসে চলে আসবো রবিটেন মিডল স্কুল থেকে। আজকে আমরা যেটা করবো, এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে যেটা বলতে চাই, তোমাদের কাছে যার যে আইসিটি বইটি আছে, টেক্সট বুক যেটি আছে, সেটি একটু হাতে নাও। আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময়ের মধ্যে তোমরা আইসিটি বইটি হাতে নাও, কারণ তোমরা সেখান থেকে দাগিয়ে দাগিয়ে পড়লে তোমাদের সবচেয়ে বেশি লাভ হবে। কারণ আমি তোমাদের আজকে দেখাবো এই চ্যাপ্টারগুলো থেকে গতবার অর্থাৎ 2018-তে কি আসছে, 2019-এ কি আসছে, 18-তে কি এসেছিল, সেইগুলো নিয়ে আলোচনা করব। 17টা নিয়েও আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করব। হয়তো সম্পূর্ণ এখানে যেটা দেখাবো সেটা যেন তোমার বইয়ের সাথে রিলেট হয়, সেটা করার জন্য তোমার বইটি হাতে নাও। কারা কারা বই হাতে নিয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, পারলে একটি খাতাও হাতে নিবা, কারণ আমরা টাইম টু টাইম বিভিন্ন টপিক তোমাদেরকে কিন্তু বলবো লেখার জন্য, সেগুলো আমরা লিখবো। আমরা ধরে নিব, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 1 দিয়ে আলোচনা করব। রাইট, আমরা জানি আমাদের এইচএসসি আইসিটিতে আমাদের যে ক্রিয়েটিভ কোশ্চেন আছে, ক্রিয়েটিভ কোশ্চেন কয়টা, 8টা অ্যান্সার করতে হয়। সো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নাবিল বিএম থেকে, মানে বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন থেকে যারা ক্লাস করছে তারা কিন্তু আমাদেরকে ইএম লিখে লিখতে পারো। জুবাইদা সুলতানা, হ্যালো, ওকে, নীরব আহমেদ চাঁদপুর থেকে, রাইট, ওকে, কক্সবাজার থেকে আসিফ, মিমি, ওকে, তোমরা সবাই আমাদের ক্লাসে আছো। সো শেয়ার করো ক্লাসটিকে, সবাই যেন ক্লাসটি দেখতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে, বাসায় বসে সেফ ভাবে যেন প্রিপারেশন নিতে পারে। সো আজকে থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে। তো যারা ইংলিশ ভার্সনে ক্লাস চাও তারা কিন্তু ইএম লিখে আমাদেরকে এসএমএস করতে পারে। আর সবাইকে বইটি হাতে নিয়েছো, যদি বইটি নিয়ে হাতে থাকে আমাদেরকে জানাও, ইয়েস লিখে কমেন্ট করো যে বইটি আমাদের হাতে ইতিমধ্যে। রাইট, আমরা চ্যাপ্টার 1, 2, 3 এটা নিয়ে আলোচনা করার আগে টোটাল ব্যাপারটা তোমরা জানো। আমরা এখন শুরু করছি, সেটা হচ্ছে টোটাল 8টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, এবং সেটাও তুমি জানো। প্রথম অধ্যায়, এই অধ্যায়টি থেকে মিনিমাম মানে কমপক্ষে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আসবেই। সো তুমি যদি আর্টস বা কমার্সে হও বা সায়েন্সে হও, তোমরা যদি চাও এই প্রথম অধ্যায় থেকে তুমি অ্যান্সার করবা, তাহলে খুব সহজেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিব কোন টপিকগুলো 2020 সালের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি 2020-তে যারা মানে যাদের ইম্পর্টেন্ট, 19-এ কি এসেছিল সেগুলো আমরা বাদ দিব, কারণ এইচএসসি পরীক্ষা সাধারণত একটা ধরন থাকে। যেমন 2019-এ যেটা আসছে সেটা হয়তো তোমার 2020-এর জন্য না পড়লেও চলবে।
18তে যেটা আসছে সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট, 17টাও তোমার জন্য ইম্পর্টেন্ট। সো আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। সো তোমরা কি বই হাতে নিয়েছো? ইয়েস, সাজ্জাদুর রহমান ময়মনসিং থেকে ইয়েস লিখে অনেকে ইয়েস লিখেছো, তার মানে খুব সবাই বই হাতে নিয়েছো। তোমাদের টেক্সট বইটা হাতে নিয়ে পড়াশোনা শুরু করলে আমাদের বেশি ভালো হবে। সো আমরা শুরু করছি আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের স্পেশাল লাইভ ক্লাস, এই ক্লাসটি 1 এবং আমরা এখানে আলোচনা করব চ্যাপ্টার 1 2 3। আমি তোমাদের সাথে আছি মাসুদ স্যার। আমাদের টোটাল ক্লাস এইচএসসি 2020 তে যারা আছো তাদের জন্য। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রথম অধ্যায়ের নামটি কি নিশ্চয়ই তোমরা জানো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে। তাহলে যেটা করো, এই চ্যাপ্টার থেকে তোমাকে যেটা পড়তেই হবে সেটা কি, তোমার ক্রায়োসার্জারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা 2018 সালে আসছিল। তোমরা এখানে লেখা আছে 2018 কি আসছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। টেলিমেডিসিন, এই টপিকটিও কিন্তু তোমার 2018 আসছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং 18 এবং 19 আসছে, অর্থাৎ এইটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ না, যেটা 19 আসছে সেটা 20-তে আসবে না। তার মানে 20-তেও কিন্তু আসতে পারে, ব্যাপারটা খেয়াল রাখবা। কারণ আমি তোমাদের এই একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য কিন্তু আমি কোশ্চেন লিখে নিয়ে আসছি। কারণ কোশ্চেন কিন্তু দেখো 18 এবং 19 আছে, একটু দেখে যাবে যে টপিকটা যে কোনো সময় সেটা কি হতে পারে, তোমার রিপিট হতে পারে। গ্লোবাল ভিলেজ, স্যাটেলাইট, টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন, জিপিএস, ই কমার্স, আউটসোর্সিং, বায়ো ইনফরমেটিক্স। অ্যান্ড 2019 সালে কি এসেছিল দেখো, তোমাদের লেখা আছে কিন্তু রোবোটিক্স কিন্তু তোমাদের চলে আসছে, রাইট? সো রোবোটিক্স যেহেতু তোমাদের চলে আসছে, না পড়লে পারো, কিন্তু যেহেতু তোমার 18 এবং 19-এ কোশ্চেন রিপিট হয়েছে, তাই তোমার কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তুমি রোবোটিক্সটা তুমি পড়তেও পারো। ভার্চুয়াল রিয়েলিটি খুবই সহজ একটা টপিক ছিল, রাইট? 2019-এ চলে আসছে। বায়োমেট্রিক্স 19-এ আসছে, 17-তে আসছে। তো সেই হিসেবে বলতে পারি 18-তে যে কোশ্চেনটা এইচএসসিতে হয়েছিল সেটা কিন্তু আমাদের 2020-তে খুব ইম্পর্টেন্ট, 2020-তে খুব ইম্পর্টেন্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং 18-19 রিপিট হয়। অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, এই টপিকটি কিন্তু এসেছিল। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করেছো, হিউজ নাম্বার। থ্যাংক ইউ সো মাচ আমাকে এভাবে ইন্সপায়ার করার জন্য। আরও যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদেরকে, আমি আবারও বলছি, কারণ বাংলা মিডিয়াম থেকে ক্লাস করছো তারা আমাকে কমেন্ট করে জানাও বিএম লিখে, এবং যারা ইংলিশ ভার্সন থেকে আছো ইএম লিখে। আচ্ছা, আরেকটু ঘোষণা দিয়ে যাচ্ছি, এখন থেকে যেটি আসবে সেটি আসছে, আমরা আজকে সাজেশন দিব, পড়াবো, কিন্তু এটা খেয়াল রাখবা, কিন্তু সাজেশন আসবে এবং পড়ানো শুরু করবো। তাই তোমাদের কিন্তু বই আনতে বলেছে, রাইট? তোমরা বইটা নিবো, আমরা পড়ে ফেলবো আজকেই। এই ক্লাসটাতে যেন আমাদের রিপিট হয়ে যায়, অর্থাৎ আমরা লাইভ ক্লাস কি ঘরে বসে ক্লাস নিচ্ছি, যেন আমাদের যেটা হয় ক্লাসে যেরকম টিচার যখন ক্লাসে থাকে তুমি টপিক ওয়াইজ বই খুলে খুলে পড়ো, সময় নাও, নিয়ে পড়তে। আচ্ছা, আজকে যেন তোমার ঝালাই হয়ে যায়। রেডি? শুরু করছে। ইএম, ওকে, রাফিউর রহমান ইএম থেকে ক্লাস করছো। যারা জেএসসি থেকে, যারা যদি কেউ এখানে জেএসসিতে আসো, অর্থাৎ ক্লাস 8-এ পড়ো, তারাও যদি ক্লাসটা আমাদের জানাতে পারো, আমরা এই ক্লাসগুলো দেখে কাজ করবো। সো আমরা শুরু করছি আজকে ক্রায়োসার্জারি নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো ক্রায়োসার্জারি। সো এক কাজ করো, বইটা খুলো, সবাই বই খুলো, ক্রায়োসার্জারিতে চলে যাও। যার যেখানে আছে আমরা একদম বই ধরে ধরে পড়াবো, ক্লাস নিবো, কিন্তু একদম মনে করো আজকে ক্লাসে আসো তুমি। এখন এই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা কারোর সাথে কিন্তু কোনো কথা বলবো না, রাইট? তুমি এখন ক্লাসে আসো, আমি তোমার টিচার মাসুদ স্যার এখানে তোমার সাথে আছি, তোমাকে আজকে আমরা পড়াবো, রাইট? সো আমরা এইখানে আমাদের পড়া শেষ করব। ওকে, আমাদের ক্রায়োসার্জারিতে চলে যাও। রেডি? ক্রায়োসার্জারি সবাই নিশ্চয়ই তোমরা জানো যে ক্রায়োসার্জারি আমরা টপিক একটা পর একটা কভার করবো। তুমি এটা দেখবা, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার 1 2 3 এরকম প্রত্যেকটা চ্যাপ্টার আজকে দেখে পড়াবো। রেডি? চলো, ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি কি? ক্রায়ো মানে অত্যন্ত শীতল, সার্জারি মানে কি হাতের কাজ, মানে চিকিৎসা। তাহলে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে দেহের অভ্যন্তরে অথবা তোমার মনে করো বাইরের, তোমার মনে করো স্কিন ট্যাগ, তোমার ওই যেটা আঁচিল, বা মনে করো স্কিন তোমার ছোটখাটো যে তোমার মোলগুলো হয়, এই যে আমাদের কি বলে যেটাকে আমরা আঁচিল বলি, এই ধরনের জিনিসগুলো তোমরা না কেটে, অপারেশন না করে সুয়ের মাধ্যমে, অর্থাৎ সেখানে ক্রায়োনল থাকে, তুমি দেখো যে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে সেগুলো কি করা যায়, চিকিৎসা করা যায়। সেটি কিন্তু আমরা আজকে একটা একটা করে দেখাবো, রাইট? সো বইটা নিশ্চয়ই সবার কাছে বই আছে, আমরা ক্লাস করছি বাসায় কিন্তু। রেডি? দেখো, তাহলে কি করবা? প্রথমে যেটা করবা, ক্রায়োসার্জারি কি? তো ভেরি সিম্পল। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়, মানে চিকিৎসা না করেও ধরা হয়। তোমার কাছে প্রশ্ন আসতে পারে প্রায়, আচ্ছা পড়তেছি তো আমি আইসিটি, ক্রায়োসার্জারি এই টপিকটা কেন আইসিটিতে থাকবে? তোমার কাছে এটা মানে ব্যাপারটা একটা প্রশ্ন আসতে পারে না?
তুমি কি জানো এটা? যদি জানো তাহলে একটু আমাদের লিখে পাঠাও, আমি এটার উত্তরটা তোমাদের দিব, রাইট? ওকে, তারপর যেটা করতে পারো, এই ক্রায়োসার্জারিতে তোমাদের সাধারণত হিটিং এলিমেন্ট কোনগুলো, মানে কোন কোন এলিমেন্ট ব্যবহার করে তাপমাত্রা বাড়ানো হয়, কোন কোন এলিমেন্ট ব্যবহার করে তাপমাত্রা কমানো হয় সেটা দেখে ফেলো। একটা কাজ করো তো, হিটিং এলিমেন্ট কোনগুলো আমাকে লিখে পাঠাও, কুলিং এলিমেন্ট কোনগুলো লিখে পাঠাও। আমরা ক্লাসটা চাই ইন্টারেক্টিভ হোক, আমরা অনেকক্ষণ এই ক্লাসটি নিব এবং দেখবো যে আমরা কে কোনটা বুঝতে পারতেছো এবং সেটা দেখেই কিন্তু আমাদের ক্লাস করবো। ক্রায়োসার্জারি ব্যবহারগুলো নিশ্চয়ই মনে আছে, স্কিন ট্যাগ, মোল, তারপরে সোলার কার্টিং, বিভিন্ন ধরনের যে তোমার মনে স্কিনে ক্যান্সারগুলো থাকে। অর্থাৎ হঠাৎ করে যখন টেম্পারেচার তাপমাত্রা দেওয়া হয়, সহজেই যেটা হয় কি সেটা জমে যায় এবং মনে করো যেটা কি হয়, একবার সে ফর এক্সাম্পল তুমি যদি একটা লোহার টুকরা ভাঙতে চাও, এভাবে 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 একবার সোজা করে একবার বাঁকা করে, সোজা করে বাঁকা করে, একসময় কি ভেঙে যায় না? ঠিক একইভাবে আমরা ক্রায়োসার্জারি নিয়ে বইয়ে পড়েছি এবং বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখেছি। সেখানে কি হয়, তাপমাত্রা একবার দেওয়া হয়, আবার তাপমাত্রা মানে কমানো হয় বাড়ানো হয়, কমানো হয় বাড়ানো হয়, এইভাবে দেহকোষ্ঠী ধ্বংস হয়ে যায়। তাহলে তোমরা যেটা করবা, এই ক্রায়োসার্জারিটা তোমরা করবা। আচ্ছা, ক্রায়োসার্জারিতে টেম্পারেচার কত পর্যন্ত নামানো হয় তোমরা কি বলতে পারবা? ইয়েস, তাপীয় কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের কথা বলছো, ওকে, তারপরে সাউন্ড আমরা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, এখন শুনতে পাচ্ছ নিশ্চয়ই, রাইট? ওকে, রেডি। দেন ক্রায়োসার্জারি পড়বা, আর ক্রায়োসার্জারির সাথে নর্মাল যে অনেক সার্জারি আছে সেটার পার্থক্যটাকে এটা পড়বা। আর ক্রায়োসার্জারির চিকিৎসা যেটা আছে সেটাও সুবিধা অসুবিধাটা আমরা বই থেকে পড়ে নেবো। সবাই একবার চোখ গোলাও, কুইক, ওকে, 1 মিনিটের মধ্যে সবাই একবার দেখে নাও। আমাদের ক্লাসটা কিন্তু আমরা আজকে বই পড়বো, বাসায় বসে বসে কিন্তু বই পড়বো, রাইট? ক্রায়োসার্জারি দেখেছো। এবার আসো কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2000 কততে আসছে? 18তে আসছে। যেহেতু 2018-এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের মানে এই টপিকটা 2000 মানে এই 20-এর জন্য, অর্থাৎ এইচএসসি 2020-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন চলে যাবো আমাদের বইগুলো হাতে নাও, যে টপিকগুলো আমি লিখে দেখাতে পারবো সেটা দেখাবো তোমাদের। তোমরা যেটা করবা সেটা হচ্ছে বাকিগুলো কিন্তু বই খুলবা, যাতে তুমি এখনই দাগ দিয়ে দিবা যে এই টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট এবং অবশ্যই কিন্তু কমন পড়বে তোমাদের এটা, রাইট? ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে সবাই একটা কাজ করো, সংজ্ঞাটা লিখে ফেলো, ডেফিনেশনটা লিখে ফেলো, আর যারা হাতের কাছে কলম নেই তারা দেখে বলো, মানে শোনো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনা বা তোমার মনে করো চিন্তাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তির নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। সে ফর এক্সাম্পল মনে করো আমি হ্যালো বলে কোনো একটা মোবাইল ফোনে আমি যখন আমরা ভয়েস রিকগনিশন, তাই না? ভয়েস রিকগনিশন আমার কথা শুনলেই সে কিন্তু মনে করো যে কি করতে পারে, আমি ভয়েস রিকগনিশনে মোবাইল মানে পাসওয়ার্ড দিতে পারি, আমি মনে করো দরজায় পাসওয়ার্ড দিতে পারি, এরকম বিভিন্ন সিকিউরিটি কন্ট্রোলে কিন্তু করতে পারি। এই যে ব্যাপারটা আমার কথাটা শুনে যে বুঝতে পারলো, অথবা দেখবা যে প্রায়ই আমরা একটা দরজার সামনে দাঁড়িয়ে যাই, আমরা দাঁড়ালাম, দরজা ওপেন হয়ে গেল, তারপর সে বুঝলো কিভাবে? এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রাইট? এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারটা খেয়াল রাখবা। কৃত্রিম বুদ্ধিমত্তায় কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় কে কে বলতে পারবা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? ইয়েস, লিপস, প্রোলগ, সি প্লাস প্লাস ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়। অবশ্যই খেয়াল রাখবা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারগুলো কি কি, রাইট? এক্সপার্ট লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনারেল অ্যালগরিদম, এগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। তাহলে আবার বলছি, এমসিকিউ তো তোমাদের আসবে কিন্তু নিচের কোন ল্যাঙ্গুয়েজটি অর্থাৎ কোন প্রোগ্রামিং ভাষাটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়? একটা হচ্ছে লিপস, LISP, লিপস মানে লিস্ট প্রসেসিং, প্রোলগ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, জাভা, এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়। তো কৃত্রিম বুদ্ধিমত্তা এটার সুবিধা অসুবিধা বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে ফেলবা। এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবহার আমরা জানি, মনুষ্যবিহীন গাড়ি এবং বিমান চালানোর ক্ষেত্রে, অর্থাৎ তোমার মনে করো ড্রাইভার নাই, তাই না? প্লেন মানে প্লেনের মধ্যে পাইলট নাই বলে কিন্তু চলছে, অর্থাৎ কিভাবে সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো কমান্ড দেওয়া হচ্ছে, সেভাবে কাজ করছে। জটিল গাণিতিক সমস্যা, ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে, চিকিৎসা ক্ষেত্রে যেমন মনে করো মাইসেন নামের একটা পদ্ধতি আছে, সেখানে এটা ব্যবহার করা হয়। তারপরে কাস্টমার সার্ভিস প্রদান, যেমন অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্স, সেটা কি হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা। বিনোদন এবং গেম খেলায়, তারপরে অনেক বড় বড় কঠিন এবং জটিল কাজেও এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। তাহলে তোমাকে কি করতে হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা এটা করে ফেলতে হবে। আমাদের এর পরের টপিক ঠিকই ধরেছ, টেলিমেডিসিন, রাইট? তার আগে একটু এসএমএস পড়ে আসি।
ইয়েস, কৃত্রিম বুদ্ধিমত্তা তাশফিক সিদ্দিকী লিখেছো সি প্লাস প্লাস জাভা, রাইট, অ্যান্ড রোবট। স্যার আপনার ক্লাসগুলো সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ রফিক। ওকে, আমরা এখন যেটা যাচ্ছি টেলিমেডিসিন। প্রায়ই আমার কাছে প্রশ্ন করা হয়, এই টেলিমেডিসিন কি? সবাই কি বলে জানো? বলে টেলিফোনের মাধ্যমে মেডিসিন নাও, অর্থাৎ টেলিফোন করে মেডিসিনের দোকানে ফোন করলা, আমাদের ওষুধ দেন, সেটা টেলিমেডিসিন। এটা ভুল। টেলিফোন করে অর্থাৎ টেলিফোন বা টেকনোলজির মাধ্যমে তোমার এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ডাক্তারের সেবা নেওয়াটা, উপদেশ দেওয়াটা, সেটা কিন্তু টেলিমেডিসিন, ওষুধ দেওয়া না। অর্থাৎ তুমি মনে করো যে ফোন করে অথবা মনে করো অন্য যে কোনো টেকনোলজি ব্যবহার করে তাদের দূরে বসে, মানে বাসা থেকে তুমি অনেক দূরে ফোন করে তুমি তাদের কাছ থেকে কি স্বাস্থ্য সেবা নিয়েছো, সেটাই হচ্ছে টেলিমেডিসিন। আজ থেকে কেউ কিন্তু বলবা না যে টেলিফোন করে মেডিসিন নেওয়ার ব্যবস্থার নামই টেলিমেডিসিন। এটা কি বলবা? কে কে না বলবা না বলো তো? ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য একটু পড়ে ফেলবো, তুমি ভালো করে জানো। অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের কিন্তু এই টপিকটা একটু ইম্পর্টেন্ট। কেন? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে, মনে আছে তো যে পার্টির জীবন রহস্য, মকসুদুল আলমের কথা মনে আছে নিশ্চয়ই, সেই টপিকটার কারণে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা নতুন নতুন যে মানে নতুন নতুন যে খাবারগুলো তৈরি করা হয়, খাবার মানে হচ্ছে ফল, যেমন মনে করি টমেটো, উন্নত জাতের ফল ফলাদি, এগুলো কিন্তু সবই ম্যাক্সিমামই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে তৈরি করা হয়। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগের ফলে যেটা হচ্ছে আমাদের দেশের এবং কৃষি অর্থনীতি থেকে শুরু করে অনেক কিছুতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এক কাজ করো, সবাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বই খুলো। আজকে কিন্তু আমরা বাসায় বসে বসে পড়াচ্ছি, রাইট? বাসায় বসে ক্লাস নিচ্ছি। রবি ট্রেনিং স্কুল তোমাদের এই সুবিধাটা করে দিয়েছে। আমরা সবাই বসে, তুমি তবে অবশ্যই খেয়াল রাখবা, তুমি কোনো জনসমাগমে বসবা না, সব ফ্রেন্ডরা কিন্তু মিলে একসাথে বসবা না, একটু আলাদা আলাদা বসো, ক্লাসটা দেখো। ওকে, রাইট? তাহলে আমরা এখন চলে যাবো কোনটায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো তোমাদের বই খুলো, যার যে বই আছে, যে বই পড়তেছো, সব বই প্রায় একই রকম লেখা আছে, সেখানে চলে যাও আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তবে এখানে মনে রাখবা, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু 2018-তেও আসছিল, 19-এও আসছিল, তাই 20-এ চলেও আসতে পারে, তাই না? এটা রিপিট হতেও পারে, কারণ রিপিট হওয়া এক্সাম্পল কিন্তু আছে, রিপিট কিন্তু হয়। সো আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা পড়বা ভালো করে। এইটাতে তোমার মনে করো যে রিকম্বিনেন্ট ডিএনএর কথা বলা আছে। কৃষিক্ষেত্রে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ, এটা প্রায়ই আসে, যে কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগটা তুমি লেখো, সেটা লিখবা। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার, যেটা যে ইনসুলিন তৈরি, উন্নত মানের উৎপাদন, ফসল উৎপাদন ব্যবস্থা, যেমন মনে করো আমাদের সয়াবিন, ভুট্টা, তেল বীজ, টমেটো, পেঁপে, যেটা আমি একটু আগে তোমাদের বলেছিলাম, এগুলো উৎপাদনের কিন্তু অনেক ভূমিকা রয়েছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের। রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেক ভূমিকা আছে, হরমোন তৈরিতে, টিকা জ্বালানি তৈরিতে, পরিবেশ সুরক্ষায়, প্রাণী এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিতেও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে। সো এবং একটা কাজ করবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে বাংলাদেশ প্রেক্ষিত ব্যাপারটা আছে সেটা পড়বা। সেটাতে নিশ্চয়ই আমাদের তোমার মনে করো যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ সাফল্যটা যে মনে আছে, যে পাটের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন প্রখ্যাত জিন তত্ত্ববিদ, মনে রাখবা, জিন তত্ত্ববিদ ডক্টর মাকসুদুল আলম। আমি তোমাদের মাসুদ হাসান, আর জিন তত্ত্ববিদকে আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম। এই কথাটা খুব খেয়াল রাখবা, বানানটাও খেয়াল রাখবা। ওনার নেতৃত্বে কিন্তু এই পাটের জীবন তত্ত্ব আসে। এবং তোমার মনে করো যে 2010 সালের মাঝামাঝিতে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয় এটি। ওকে, ডক্টর মাকসুদুল আলম পেঁপের জিনোম সিকোয়েন্সও উন্মোচন করে ফেললেন। তাহলে কি ক্রায়োসার্জারি পারবা, কৃত্রিম বুদ্ধিমত্তা পারতেছো, টেলিমেডিসিন করতেছো, একবার কিন্তু ঝালাই করে নিবা আমার সাথে সাথে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমার দেখো, আমরা বললাম এটা। এবার আসো গ্লোবাল ভিলেজ। আমরা যখন গ্লোবাল ভিলেজটা একটু পড়বো, গ্লোবাল ভিলেজ এমন একটা টপিক, এটা প্রায়ই তোমার পরীক্ষায় আসে, কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না যে কবে আসছে গ্লোবাল ভিলেজটা। আমরা একটু যদি তোমাকে ডিটেলস দেখাই, গ্লোবাল ভিলেজটা দেখো, সেখানে কি যে গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব, ভিলেজ মানে হচ্ছে গ্রাম। মনে করো একটা এমন একটা গ্রাম, গ্রামে কি হয় নর্মালি, একটা গ্রামে সবাই সবাইকে চিনে। আমরা এমন একটা পৃথিবী চাই যে পৃথিবীতে সবাই সবাইকে চিনবে। একটা গ্রামে কিন্তু প্রত্যেকের সাথে কানেক্টেড, আর আমরা কিন্তু এখন পুরো পৃথিবীতে প্রত্যেকের সাথে কানেক্টেড থ্রু কিসের মাধ্যমে? একটু লিখে পাঠাতে পারবা? ও ইয়েস, টেকনোলজি, রাইট? সো টেকনোলজি বা আইসিটি ব্যবহার করে আমরা যেটা করতে পারি সেটাই কিন্তু তোমার এই গ্লোবাল, মানে টেকনোলজি ব্যবহার করে সারা বিশ্বটাকে একটি বিশ্ব বা গ্রামে রূপান্তর করার যে প্রক্রিয়া, তার নামে গ্লোবাল ভিলেজ। দেখে নাও, গ্লোবাল শব্দের অর্থ বিশ্ব, গ্লোবাল ভিলেজ অর্থ হচ্ছে বিশ্বগ্রাম। গ্লোবাল ভিলেজ প্রযুক্তির উপর একটি বিশ্ব,
যাতে অনেক দূরে অবস্থান করেও বিশ্বের সব দেশ সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায়। এই যে আজকে একটি স্পেশাল মুহূর্তে আমরা যে একটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি, এই সময়ে দেখো ইউরোপ, আমেরিকা, কানাডা সহ চীন, জাপান, বাংলাদেশ সবাই কিন্তু একটা সময় পাস করতেছি এবং সবাই কিন্তু সবার সাথে কানেক্টেড। কার কি হচ্ছে, কে মানে এই মুহূর্তে কোন দেশের কি অবস্থা সবাই কিন্তু আমরা জানতে পারছি এবং প্রত্যেকটা মানুষকে দেখে কিন্তু আপন লাগে, তাই না? মনে হয় যে প্রত্যেককে আমরা চিনি, পাশের বাড়ির মানুষ, আমার গ্রামের মানুষ। ঠিক এই ব্যাপারটা কিন্তু সম্ভব হয়েছে এই টেকনোলজির কারণে, ইনফরমেশন এন্ড টেলিকমিউনিকেশনের কারণে, যার কারণে আমরা এই গ্লোবাল ভিলেজ ব্যবহার করে কিন্তু প্রত্যেকের সাথে কানেক্টেড হতে পারি, অবশ্যই সেটা টেকনোলজি ব্যবহার করে। এবং দেখো একটু আমরা এটা একটু ডিটেল পড়ি, কারণ এটা পরীক্ষা প্রায় আসে। এই গ্লোবাল ভিলেজ হচ্ছে একটি, তুমি একটু দেখে নাও, একটি স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে যেটা করবা সেটা হচ্ছে একটু বুঝে নাও, একবার পড়ো, সবাই আমরা একটু পড়বো। আমি এই ফাঁকে একটু ছোট্ট করে পানি খেয়ে নিই, কিচ্ছু মনে করবো না। লাইভ ক্লাস হচ্ছে, কিন্তু তুমি বসছো, আমি আছি তোমার সাথে, ক্লাস হবে আজকে সেই রকম। আমরা এখন 1.5 ঘন্টা ক্লাস করবো, কারোর সাথে কেউ কোনো কথা বলবা না, বই খুলবা, বই পড়বা, সিলেবাস কমপ্লিট হবে ঘরে বসে। পানি খেয়ে চলে আসলাম। কি তোমাদের ক্লাস কেমন লাগছে? শেয়ার করতেছো তো? কারা কারা শেয়ার করছো একটু জানাও তো, শেয়ার করো প্লিজ, শেয়ার করো। এবং যেটা করো সেটা হচ্ছে, আমি আবার বলতেছি, ক্লাসের মাঝখানে যারা বাংলা মিডিয়াম থেকে ক্লাস করছো তারা বিএম লিখে কমেন্ট করো, যারা ইংলিশ ভার্সন থেকে ক্লাস করছো ইএম লিখে কমেন্ট করো। ইংলিশ ভার্সনের ক্লাস যদি কেউ চাও সেটাও কিন্তু আমাদের জানাতে পারো। আমরা একদম ঘরে বসে কিন্তু প্রতিদিন লাইভে আসবো। রবি ট্রেনিং স্কুল প্রতিদিন স্টে হোম স্টে সেফ, বাসায় বসে ক্লাস করবো, ঘর থেকে আমরা বেরোবো না, রাইট? এবং বই খুলে পড়বো, কিন্তু এরকম প্রত্যেকটা টপিক যখন আবার শুরু হবে বই খুলে পড়বো, তাহলে আমাদের প্রিপারেশন শেষ হয়ে যাবে। দ্বিধাদ্বন্দ্বে থাকবে না, পরীক্ষা কি পিছাবে নাকি পিছাবে না এটা নিয়ে তোমার ভাবা দরকার নেই। তোমার কাজ হচ্ছে প্রিপারেশন চালিয়ে যাওয়া। আমি পারি, আমি পারবো, A+ পাবো, ভালো জায়গায় যাব। ওকে, ইতিমধ্যে আমরা দেখি 350+ তোমরা অনেকেই এখানে জয়েন করেছো। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি গ্রেটফুল। তোমরা যেটা করো সবাইকে একটু জানাও, কারণ ক্লাসগুলো ইম্পর্টেন্ট কিন্তু, রাইট? কেন ইম্পর্টেন্ট? কারণটা একটাই, সেটি হচ্ছে এখন কিন্তু স্কুল বন্ধ, মানে কলেজ বন্ধ, প্রাইভেট টিউটর বন্ধ, সবই বন্ধ, কারণ আমরা এখন বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে যাচ্ছি। তাই তুমি যেটি করো, প্লিজ ক্লাসটি শেয়ার করো, তাহলে তোমার যে ভাই, বন্ধু বা বোন যারা এইচএসসি পরীক্ষা দিবে অথবা এইচএসসিতে পড়ে, তারা কিন্তু সবাই উপকৃত হবে। কারণ আমরা চাই, আমাদের লক্ষ্যটা একটা, এটাই কিন্তু ডিজিটাল বাংলাদেশ। খেয়াল করে দেখো, এটাই কিন্তু গ্লোবাল ভিলেজ। আমি এখন দূরে বসে কিন্তু তোমার ক্লাসরুমে আছি, মনে করো আমি তোমার মাসুদ স্যার আইসিটি দিয়ে ক্লাসরুমে আছি, রাইট? ওকে, সো আমরা এটা দেখে ফেললাম, সহজে ভ্রমণ যাতায়াত করতে পারি। পরেরটা দেখো, ওকে, তোমরা পরের অংশটুকু দেখো, সেটা হচ্ছে এই যে গ্লোবাল ভিলেজ, এই ধারণাটা কে দিচ্ছে? এই যে ভদ্রলোক দেখো, উনি কি করছেন জানো? একটা টক শোতে একটা আইডিয়া দিচ্ছিলেন, সেটা কি, এর নাম কি বলতো? মার্শাল ম্যাকলুহান। উনি কানাডিয়ান, কিন্তু মানে দেখো কানাডিয়ান লেখক, মার্শাল ম্যাকলুহানের প্রকাশিত গ্রন্থ আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াম। বড় বড় আইডিয়াগুলো কিভাবে আসে দেখো। উনি একটা চিন্তা করছিলেন যে যদি ইন ফিউচারে টেকনোলজি ব্যবহার করে আমরা কি করতে পারি, যে পুরা বিশ্বটাকে গ্রামে রূপান্তর করতে পারি। উনি সেই চিন্তাটা করেছেন, এখন কিন্তু সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আমরা এখন কোথায় থাকি? নির্দিষ্ট কোনো গ্রামে না, গ্লোবাল ভিলেজে আমরা এখন আছি। আমরা সারা বিশ্বের একজন এখন নাগরিক। এতদিন ছিলাম শুধু একটি নির্দিষ্ট জায়গার নাগরিক, তার পাশাপাশি এখন আমাদের টেকনোলজির মধ্যে সুবিধা হচ্ছে আমরা এই গ্লোব বা বিশ্বের নাগরিক, রাইট? তুমি দেখে নাও একটু, রাইট? এই চ্যাপ্টারটা একটু মনে রাখবা। এই এতগুলো কথা বলছে একটাই কারণ, এই চ্যাপ্টারে যত বেশি কথা শুনবা তত বেশি কথা মনে থাকবে, এবং যত বেশি লিখবা তত বেশি মার্কস পাবা। কারণ এই চ্যাপ্টারটা লেখার চ্যাপ্টার, বুঝছো? মনে রাখবা, এই চ্যাপ্টারটা তুমি অ্যান্সার করতে পারবা, তুমি যত বেশি লিখতে পারবা তত বেশি কিন্তু মার্কস পাবা। তুমি কি গ্লোবাল ভিলেজের বইটা খুলেছো? রাইট, তুমি বইটাতে দেখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখো মার্শাল ম্যাকলুহানের এই দেখো সারা বিশ্বটাকে একটা গ্রামে রূপান্তর করেছে টেকনোলজির মাধ্যমে। দেখো সবাই সবার সাথে কানেক্টেড। উপরে এই দেখছো তোমাকে যেটা বলেছিলাম, তাহলে তুমি কোনটা? এটা এইটা একটা না একটা হবে, রাইট? আমরা কিন্তু সারা বিশ্ব থেকে কানেক্টেড করে ফেলছি। এই যে বিশ্বটা দেখো কানেক্টেড কিসের মাধ্যমে? টেকনোলজির মাধ্যমে। সো নো প্রবলেম, আমরা গ্লোবাল ভিলেজটা জেনে গেলাম। আমরা আমাদের এরকম গ্লোবাল ভিলেজ সহ অন্যান্য বিষয় নিয়ে কিন্তু রেগুলারলি ক্লাসে আসবো। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের সাজেশনে চলে যাই, কারণ এটি একটি লাইভ ক্লাস এবং আমরা এখানে বাসায় বসে বসে পড়বো। আমরা পরের অংশটুকু চলে যাব, স্যাটেলাইট এবং টেরেস্ট্রিয়াল সম্প্রচার। একটা জিনিস বারবার খেয়াল রাখবা, আমাদের যে তোমার ওয়্যারলেস কমিউনিকেশন আছে,
সেটা মনে আছে নিশ্চয়ই। সেটা কি তোমার ইনফ্রারেড। চলো আমরা সেই স্যাটেলাইট কমিউনিকেশন আমরা এটা হচ্ছে অবশ্য তোমার দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে ভালো বুঝতে পারবা। সো জাস্ট জেনে রাখবা এখানে যেহেতু আমাদের আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, সেই কারণে কিন্তু এই টপিকটা একটু ইম্পর্টেন্ট হতেও পারে, রাইট? তাই তোমরা যেটা করবা এটা একটু দেখে যাবা। এবং আজকে দেখো এই যে উবার, এই যে পাঠাও, এই যে তোমার ও ভাই ও বোন, এই যে সার্ভিসগুলো আছে এটা কিভাবে হয়েছে বলো তো? এই যে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, তোমরা প্লিজ ক্লাসটা শেয়ার করো, ক্লাসে থাকো, পরের ক্লাসগুলো কিন্তু টপিকগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট, একটা একটা করে তোমাদের দেখাই দিব। ই কমার্স, রাইট? এই ই কমার্স সাইটগুলো কিভাবে আউটসোর্সের কাজ করা হয়, এই টপিকগুলো একটু দেখে যাবা। বায়োইনফরমেটিক্স একটা সহজ ব্যাপার, এটা দেখতে পারো। আর রাইট, রোবোটিক্সটা দেখবা, ভার্চুয়াল, এগুলো জাস্ট আসছে। সো তুমি একটু দেখে রেখে কোনটা অমিট করবা, কোনটা বাদ দিবা, সেটা কিন্তু করতে পারো। তাহলে খুব সহজেই এই 4টা টপিক বেশি ভালো করে দেখবা, এইটা একটু রিভাইজ দিয়ে যাবা, ওইগুলো আপাতত না দেখলেও হবে, রাইট? কিন্তু একেবারে বলছি না যে দেখবা না, কারণ হচ্ছে আমাদের এক্সাম্পল আছে, রিপিট হয়, তাই দেখবো। তাই আমরা এখন চলে যাব আমাদের পরের অংশে, দ্বিতীয় অধ্যায়ে। আমরা দ্বিতীয় অধ্যায়ে কি কি পড়বো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো চলো দ্বিতীয় অধ্যায় স্টার্ট করার আগে কারা কারা আছো? আলহামদুলিল্লাহ অনেক আসছো। তাহসিন আল রাফি, স্যার এইচএসসি ফিজিক্সের ক্লাস খুব দরকার। ওকে, নো প্রবলেম। 10 মিনিট স্কুল, রবি 10 মিনিট স্কুল, তোমাদের প্রত্যেকটা ক্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো কিন্তু বাসায় বসে বসে তুমি যেন প্রিপারেশন নিতে পারো, তার কিন্তু ব্যবস্থা এখন হচ্ছে। এখন থেকে ডেইলি আমাদের ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। তোমরা ঘরে বসে আমাদের সাথে এই রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসের সাথে থাকবা, শিখতে পারবা। বাসায় বসে প্রিপারেশন ঝালাই করে নাও, তুমি তোমার মতো করে পড়ে নাও, বেশি বেশি পড়ো, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এরপরে প্রশান্ত রায়, ওকে, সাম্য সৃষ্টি, ওকে, হাই সাম্য সৃষ্টি, কেমন আছো? দিব্য দৃষ্টি কোথায় বলো তো? ওকে, রেডি। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে চলে যাব, ব্যান্ডউইথ। দ্বিতীয় অধ্যায়ে কি কি টপিক আছে নিশ্চয়ই মনে আছে? এই বইগুলো তো সবাই বইটা নাও, বই হাতে নিশ্চয়ই বই খুলবা, কারণ আমরা প্রিপারেশন নিব এখানে। আমরা আজকে অনেক পড়েছি, একটু আরেকবার বইটা দেখে দেখে যখন পড়বো, তখন যেটা হবে কি আমাদের সবকিছুই ইজি লাগবে, রাইট? মনে হবে যে না, এই টপিকগুলো তো আমরা পারি। কারণ আমরা বলছি আমরা প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টারের কিন্তু আলাদা আলাদা লাইভ ক্লাস নিয়ে কিন্তু এখন ডেইলি আসবো। সো তোমার যেদিন যে ক্লাসটা বেশি দরকার, যে টপিকটা বেশি দরকার, যে অধ্যায়টি বেশি দরকার, একটু আমাদের জানাতে পারো। এগুলো আমরা পরবর্তীতে দেখে সেভাবে আমরা ক্লাস নিব। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এখন যেটি করবো সেটি হচ্ছে ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করবো। তোমরা অলরেডি জানো যে ডেটা কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্কিং এটা কিন্তু 2000 কিসের চ্যাপ্টার, এবার এটা হলো চ্যাপ্টার 2, রাইট? এখানে কি কি পড়বা? ভেরি সিম্পল, একদম মানে যেগুলো পরীক্ষা আসে। আমরা আজকে যে সাজেশনটা তৈরি করেছি, এটা কিন্তু একটা সাজেশন প্লাস পড়ার জন্য আমরা একটু অ্যানালাইসিস করে কিন্তু তৈরি করেছি আমি, রাইট? অর্থাৎ বিভিন্ন সালের যে কোশ্চেনগুলো কোনটা কোনটা আসছে, কোনটা আসে নাই, বা কি আসতে পারে, এগুলো নিয়ে কিন্তু আমরা এই ক্লাসটাতে আলোচনা করছি। শর্ট সাজেশন তো তোমাদের অবশ্যই একটা দিব, তার আগে একটু আমরা এখন টপিক ওয়াইজ কিন্তু দেখে নিচ্ছি। রেডি? চলো আমরা সেটা হচ্ছে যে চলে যাচ্ছি ব্যান্ডউইথ। আমরা এই অধ্যায়ে মানে দ্বিতীয় অধ্যায়ে যে টপিকগুলো পড়বো, প্রথমে যেটা পড়বো সেটা যে ব্যান্ডউইথ। মনে আছে নিশ্চয়ই ব্যান্ডউইথ কাকে বলে? ডাটা পাসিং রেট। অর্থাৎ তোমার মনে করে প্রতি এক সময়ে কি বই খুলো, আমরা একদম বই ধরে ধরে কিন্তু ক্লাস নিব আজকে, রাইট? কারণ আমাদের টপিকটাই হবে আজকে, ক্লাসটা হচ্ছে মানে একদম বই খুলে খুলে, অর্থাৎ যেন পড়া হয়। বাসায় স্কুলে মানে কলেজে ক্লাস করলে যেরকম মনে করো তোমার হাতে বই থাকে, খাতা থাকে, তোমার কাছে আজকে কিন্তু বই থাকবে, খাতা থাকবে। আমরা ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, ইতিমধ্যে 450 প্লাস 450 প্লাস তোমরা দেখছো। তাহলে দেখো এই যে আমরা যে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে পারি, আমরা যে একটা অপ্রতিরোধ, আমরা যে কোনো পরিবেশে পড়াশোনা করতে পারি, তা কিন্তু তোমরা দেখিয়ে দিচ্ছ আজকে, রাইট? দেখিয়ে দাও, সবাইকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, শ্যাম্য সৃষ্টি, আবার উজ্জ্বল দেবনাথ, তারপরে হচ্ছে তাসফিক্সের দিকে আছো, উম্মে হাবিবে আছো। সেকেন্ড চ্যাপ্টার হার্ট, কে বলছে সেকেন্ড চ্যাপ্টার হার্ট? চলো আমি ইজি করে দিই। এখানে আমার সাথে দেখো, সেকেন্ড চ্যাপ্টার তোমাকে ইজি করে দিচ্ছি। কি কি টপিক পড়বা মনোযোগ দাও, কারণ আমরা প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু আসছি। সো এখন থেকে যেটা করবা মনোযোগ দাও। দ্বিতীয় অধ্যায়ে প্রথম যে কোশ্চেনটা আসে, ব্যান্ডউইথ কি, 1 মার্কের কোশ্চেন বা 2 মার্কের কোশ্চেন, তখন কি লিখবা? যে তোমার মনে করো প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট বা ডাটা স্থানান্তরিত তাকে মনে করো ব্যান্ডউইথ বলে, মানে ডাটা পাসিং রেট। কোনো একটি মাধ্যমের মধ্য দিয়ে, আমি বলছি সংখ্যাটা লিখে নাও, কোনো একটি মাধ্যম, সেটা কি তার মাধ্যম অথবা এটার মাধ্যম, এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিট মানে ডাটা, বিট তো জানো 0 এবং 1 বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ, কি পরিমাণ বিট স্থানান্তরিত হয় তাকেই কিন্তু বলা হচ্ছে তোমার মনে করো যে ব্যান্ডউইথ, রাইট?
এতদিন জানতা ব্যান্ডউইথের একক কি? তোমরা বলো তো ব্যান্ডউইথের একক কি? সবাই একটু এসএমএস করো তো আমাকে দেখে, কমেন্ট দাও। ব্যান্ডউইথের একক কি? কে কে বলতে পারো? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ব্যান্ডউইথের একক লেখো, দেখি কে কে পারো। ব্যান্ডউইথের একক কই? আসছে না কিন্তু। ব্যান্ডউইথের একক চাই, কে কে বলতে পারবা? ওকে, ব্যান্ডউইথের একক 50+, আলহামদুলিল্লাহ। ওকে, আপনি এক কাজ করো, ব্যান্ডউইথের একক কে? বিট না স্যার, কারো ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আবিদ হাসান আছো? ব্যান্ডউইথের একক আমাকে জানাও। সাপির রাজুকিয়ান কেমন আছো? বিপিএস কে বলেছে এটা জানো? তাহমিদ রহমান। এই শোনো তাহমিদ, ব্যান্ডউইথের একক বিপিএস, বিট পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু যদি তোমার মনে করো ডাটা তো দুই ধরনের হয় সিগন্যাল, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা ডিজিটাল সিগন্যাল। যদি ডিজিটাল সিগন্যাল পাঠাও 0101 পাঠাও তাইলে কিন্তু বিপিএস। আজকে কিন্তু আরেকটা জিনিস জানবা, যখন অ্যানালগ সিগন্যাল পাঠাবা সেটার একক কিন্তু হার্জ, রাইট? হার্জ মানে সাইকেল পার সেকেন্ড। তার মানে আজকে থেকে ব্যান্ডউইথের একক তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বলবা স্যার কোন ধরনের ডাটার জন্য, অর্থাৎ কোন ধরনের সিগন্যালের জন্য, এটা কি ডিজিটাল নাকি অ্যানালগ? ডিজিটাল হলে বিপিএস, অ্যানালগ হলে হার্জ, মনে থাকবে। এই জন্যই তোমাদের কাছ থেকে ওয়েট করছিলাম। সো আজকে কিন্তু আরেকটা জিনিস শেখা, হার্জ, HZ যেটা সেটা। ব্যান্ডউইথ তোমরা জানো, বিপিএস, কেবিপিএস, ছোট হাতের বি এর অর্থ বিট, বড় হাতে মানে বাইট। 8 বিটে 1 বাইট। আচ্ছা 8 বিটে যদি 1 বাইট হয়, 4 বিট 8 এর অর্ধেক কি হয়, কি বলতে পারবা? 8 বিটের অর্ধেককে কি বলা হয় বলতো? 1 বাইটের অর্ধেককে, আই মিন হাফ অফ 1 বাইট ইজ কল্ড কি? কে বলতে পারো? হাফ অফ 1 বাইট, হাফ অফ 1 বাইট, হাফ অফ 1 বাইটের এটা কি বলা হয়? ইয়েস, নিবল, রাইট, ঠিকই বলেছো, সেটা হচ্ছে নিবল। অর্থাৎ হাফ অফ 1 বাইট হচ্ছে 1 নিবল। এটা মনে রাখবা, ওই যে 1 টাকার অর্ধেক আটা না, ঠিক 1 বাইটের অর্ধেক হচ্ছে 1 নিবল, মনে রাখবা, রাইট? তারপরে তোমার ওই যে 1024 বিটে 1 কিলোবাইট। আচ্ছা 1024 কেন হয়? এটা নিয়ে প্রশ্ন আছে না স্যার? যাবতীয় যত জায়গায় দেখি স্যার সব 1000 কিলো মানে ইয়া হয়, কিলো হয়, কিন্তু এখানে কেন 1024? ওই যে রেজিস্টার 8 বিট, 8, 16, 32, 64, 128, 256, 512, 1064, অর্থাৎ 8 এর যে মাল্টিপল হয় সেটা, রাইট? ব্যান্ডউইথ নিয়ে আমরা বেশি কথা বলবো না, আমরা অলরেডি জানি ন্যারো ব্যান্ড কি, ভয়েস ব্যান্ড কি, ব্রড ব্যান্ড কি। তোমরা যেটা কাজ করো সেটা হচ্ছে ন্যারো ব্যান্ডের যে লিমিটটা আছে 45 থেকে 300 বিপিএস, দেখো না, খেয়াল করে নাও, 45 থেকে 300 বিপিএস মানে বিট পার সেকেন্ড, সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড। ওকে, টেলিফোনের ক্ষেত্রে, টেলিগ্রাফের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়, একে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়। তারপর হচ্ছে ভয়েস ব্যান্ড আপ টু যে তোমার মনে করো 9600, 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। তারপরে হচ্ছে তোমার সেইটা জানলাম। এরপরে ব্রডব্যান্ড, অর্থাৎ 1 MBPS এর মোর, 1 MBPS এর বেশি হলেই সেটার নাম যে তোমার ব্রডব্যান্ড, এটা তুমি আজকে জেনে গেলাম। এবং এখান থেকে তোমার এখন যেটা হতে পারে, ছোটখাটো কিছু অঙ্ক আসতে পারে। যেমন একটি চ্যানেলের মধ্যে দিয়ে 3 সেকেন্ডে, আমার কথাটা একটু শোনো সবাই, একটি চ্যানেলের মধ্যে দিয়ে 3 সেকেন্ডে যদি 81 মানে 8100 বিট স্থানান্তরিত হয়, তার ব্যান্ডউইথ কত? ওই যে 3 সেকেন্ডে যায় এত, 1 সেকেন্ডে যায় কত, এটাই কিন্তু ব্যান্ডউইথ। তারপর ব্যান্ডউইথ তোমার যদি এমসিকিউ আসে খুব সহজে কিন্তু ব্যান্ডউইথ তুমি বের করতে পারবো, রাইট? বিপিএস পাইছ, শামীম হুসাইন লিখেছো বিপিএস, কিন্তু শামীম হুসাইন তুমি এক কাজ করো, হার্জ লেখা একটা এসএমএস পাঠাও আমাদেরকে, কমেন্ট করো আমাদেরকে, হার্জ লেখে, রাইট? পরের দেখো পার্ট, তার মানে খেয়াল রাখবা এই ব্যান্ডউইথ গুলো কি, কোথায় ব্যবহার করে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, কিবোর্ডের ব্যান্ডউইথ, রাইট? এই তারপরে মনে করো যে ইন্টারনেট ইউজ করছে ব্যান্ডউইথ, এগুলো নিয়ে আলোচনা করবা। নেটওয়ার্কিং ডিভাইস, তোমরা অলরেডি জানো নেটওয়ার্কিং ডিভাইস কি। নেটওয়ার্কিং ডিভাইসের সুইচ, হাব, রাউটার, আমাদের যে ব্যাপারগুলো আছে সেটা ভালো করে পড়বা। আমি তো তোমাদেরকে আগেই দেখাই দিছি যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো কি কি হয়, রাইট? ওকে, নেটওয়ার্কিং ডিভাইসগুলো কি কি হয়? নেটওয়ার্কিং ডিভাইস যে সকল ডিভাইস কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে, নেটওয়ার্ক কাকে বলে নিশ্চয় মনে আছে যে আমরা জানি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানের যে ব্যবস্থা বা মাধ্যম, সেটাই বলা হচ্ছে তোমার মনে করো যে নেটওয়ার্কিং। আর নেটওয়ার্ক তৈরি করার জন্য যে সকল ডিভাইস ব্যবহার করা হয় সে সকল ডিভাইসকেই কিন্তু বলা হয় নেটওয়ার্কিং ডিভাইস। এগুলো কি কি আছে বলো? সুইচ, হাব, রাউটার, এগুলো প্রায়ই তোমাদের পরীক্ষা আসে। সুইচ কি এবং হাব কি? সুইচ, হাব, এই রাউটারের মধ্যে কিন্তু পার্থক্য আসে, এই সুইচ, হাব, রাউটারের মধ্যে কিন্তু পার্থক্য আসে, রাইট? সো আমরা যেটা, ইয়েস, কে আসছে দেখো, হাই ভাইকে হাই দাও সবাই। ওকে, এখন তুমি কি জানো এটা কি জিনিস? এটা হচ্ছে হাব। আর এটা কি জানো? আমাদের সময় আইসিটি ছিল না, এইজন্য আমি আসলে একটু কম জানি আইসিটি এর ব্যাপারে। না না, অনেক জানো, আইসিটি কে চেঞ্জ করে দিচ্ছে আয়মান সাদিক, রাইট? ইয়েস, আর কি লাগবে আপনার? সুইচ লাগবে, সুইচ, এটা সুইচ। ওকে, সুইচ আমি পরে তারগুলো নিব, কিন্তু আপাতত লাগবে না, আপাতত লাগবে। আমি আছি পর্দার আড়ালে অ্যাজ অলওয়েজ তোমাদের সেবায়। সবাই ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ।
আইমান থাকুক পর্দার আড়ালে, তোমরা থাকো আমার সাথে, রাইট? স্টে হোম, স্টে সেফ। আইমান, শোনো, এটা একটা ঘটনা। আমাদের টেনুর স্কুলে এই মুহূর্তে আমি আর আইমান ছাড়া কিন্তু কেউ নেই। না হলে দেখো অন্য কেউ কিন্তু এটা নিয়ে আসতে পারতো, রাইট? আমি আর মানে আমাদের কাজটা হচ্ছে সেফলি ক্লাস নিব কিন্তু, রাইট? এবং অবশ্যই আমি কিন্তু যখন এই রুমে ঢুকেছি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিন্তু হাত ধুয়েছি। এই যে জিনিসগুলো ধরলাম, আইমানে হাত হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছে, আমি এগুলো কিন্তু হাত ধুয়ে পরবর্তীতে বাসায় যাবো, রাইট? সো দিস ইজ হাব। দেখো, খেয়াল করে দেখো, হাব মানে এটা কানেক্টিং ডিভাইস, আর দিস ইজ সুইচ। অলরেডি তুমি জানো হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি। হাব, হাবা, মনে রাখবা, এটা নির্দিষ্ট ঠিকানায় ডাটা পাঠাতে পারে না। সুইচ চালাক, নির্দিষ্ট ঠিকানায় ডাটা পাঠাতে পারে। দ্য মেইন ডিফারেন্স বিটুইন সুইচ অ্যান্ড হাব, হাব নির্দিষ্ট ঠিকানায় ডাটা পাঠাতে পারে, সুইচ নির্দিষ্ট ঠিকানায় ডাটা পাঠাতে পারে না। ভেরি সিম্পল। এটার বুদ্ধি আছে, এটার বুদ্ধি নাই। ইন্টেলিজেন্ট হাব ইজ সুইচ। আইমান, একটু নিয়ে যাবে এগুলো? ইয়েস স্যার। ওকে, অবশ্যই স্যার। থ্যাংক ইউ সো মাচ, রাইট? আমাদের ক্লাস দেখো আইমান, তোমাকে কতজন হাই দিয়ে, হাই আইমান ভাইয়া। ওকে, দেখছো তুমি আসছো ইনশাআল্লাহ। ওকে, আইমান আছে ক্যামেরার পিছনে, তোমরা আছো আমার সাথে। স্টে হোম, স্টে সেফ। করোনা ভাইরাস কিচ্ছু করতে পারবে না। প্রিপারেশন আমরা ঝালাই করে নিব, রাইট? এবার দেখো পরের টপিক, সেটা কি? করোনা ভাইরাসের জন্য ডু দিস। আমাকে একটু দিবা প্লিজ। এই যে এগুলা হাব নার্সেন, এই যে হাব আর সুইচ ধরেছি, হ্যাঁ, সাথে সাথে কিন্তু এই যে হ্যান্ড স্যানিটাইজার না, হাত ধোয়ারও কিন্তু একটা উপায় আছে। বলো। এটা এরকম করতে তুমি হবে, দেখাই দিবা সবাইকে? না আমি দেখাচ্ছি তো। ওকে, তারপরে এই দিক দিয়ে এরকম করতে হবে, রাইট? তারপরে এই দিক দিয়ে এরকম করতে হবে, করতে হবে, তারপরে দুই হাত দিয়ে এরকম করতে হবে, সব জায়গায় জন্য যায়, তারপরে right? হ্যাঁ, ওকে, মানে সব পুরো সো পুরো অংশটুকু। সো এখন হ্যান্ড স্যানিটাইজার, ইভেন সাবান দিয়ে যখন হাত ধুচ্ছি এভাবে হাত ধোয়াটা খুবই ভালো। এন্ড 20 সেকেন্ড 20 সেকেন্ড ধরে হাত ধুইতে হবে। স্যানিটাইজার দিও কি 20 সেকেন্ড? মোটামুটি করলে বেটার। এই এই দেখে নাও, এই রাইট? এই ওকে, এই 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 ডান, ক্লাস শুরু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হাত সেফ, আমরা এখন সব সেফ, রেডি? তাহলে আমরা দেখো পরে সুইচ হাব এটা পড়বা, ডাটা ট্রান্সমিশন মেথড। এই 2019 সেখানে কি আসছে জানো? সিনক্রোনাস মেথড চলে আসছে। তাই আমাদের জন্য এই 2020-তে, এইচএসসি 2020-তে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস, কি বলে যে অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। আবারও বলছি, ডাটা ট্রান্সমিশন মেথড খুবই ইম্পর্টেন্ট টপিক। পরীক্ষায় কিন্তু প্রায় অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্য আসে। আমরা গত ক্লাসে একটা লাইভ ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিয়েছি কে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস বেশি দক্ষ নাকি সিনক্রোনাস বেশি দক্ষ, ম্যাথমেটিক্স করে দেখা গেছে। কিন্তু আমি এবার একটু সংখ্যাটা বলে দিই। সিনক্রোনাস মানে একসাথে, সময়ের সাথে। অ্যাসিনক্রোনাস মানে একসাথে না, সময়ের সাথে না। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা যায় বিট বাই বিট, মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এবং সিনক্রোনাসে ডাটা যায় ব্লক বাই ব্লক। একটা ব্লকের সাইজ কত কে বলতে পারবা? একটা ডাটা ব্লকের সাইজ কত, কত বাইট বা কত ক্যারেক্টার? একটা ডাটা ব্লকের সাইজ হচ্ছে, আমি একটু দেখতে চাই কে কে পারো একটু, একটা ডাটা ব্লকের সাইজ কে কে দেখতে পাচ্ছি আমরা? ওকে, আসতে বলবো, সমস্যা নাই। একটা ডাটা ব্লকের সাইজ কে বলতে পারবা? একটি ডাটা ব্লকের সাইজ হচ্ছে 80 থেকে 132 বিট, বাইট নাকি ক্যারেক্টার? ওকে, বাইট আর ক্যারেক্টার সেম জিনিস। তার মানে 80 থেকে 132 ক্যারেক্টার অথবা 80 থেকে 132 বাইট মিনিমাম সাইজটা। কিন্তু কোন পদ্ধতিতে হেডার টেইলার থাকে? হেডার টেইলার থাকে সিনক্রোনাসে। স্টার্ট বিট স্টপ বিট থাকে অ্যাসিনক্রোনাস। আমরা এই যে টিভিতে যে লাইভ খেলা দেখি সেটি কোন পদ্ধতি বলতে পারবা? এই যে এখন যে লাইভ ক্লাসটি হচ্ছে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট হচ্ছে? এখন যে লাইভ ক্লাসটি হচ্ছে সেটি কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট হচ্ছে বলতে পারবা? ঠিকই ধরেছো, আইসোক্রোনাস। আইসোক্রোনাস এমন এক প্রকার ডাটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে কোনো রকম বিরতি ছাড়াই ডাটা সেন্ডার থেকে রিসিভারে ট্রান্সমিট হয়। সেটা খেয়াল রাখবা। লাইভ টিভি ব্রডকাস্ট, লাইভ স্ট্রিমিং, অল দিজ আর কিন্তু মনে রাখবা সবই কিন্তু আইসোক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। আমি কিন্তু বলেছি তোমাদের বই হাতে নিতে, বই পড়বো, সেই টপিকে যাব। একবার চোখ বলিয়ে নাও সবাই, আইসোক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে একবার, আইসোক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে একটা পার্থক্যটা দেখে নাও সবাই, একটু দেখো প্লিজ। এটা ডাটা ট্রান্সমিশন মোড। বারবার আমরা একটা জিনিস গুলায় ফেলি, সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড আর ডাটা ট্রান্সমিশন মোড কোনটা জিনিস। সো ডাটা ট্রান্সমিশন আমরা কিন্তু এখন মেথড পড়তেছি, এটা পড়বা। ওয়াইফাই ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য কি? একটা জিনিস খেয়াল রাখবা, ব্লুটুথ এর IEEE স্ট্যান্ডার্ড, IEEE স্ট্যান্ডার্ড নিশ্চয়ই মনে আছে। IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার ইনস্টিটিউট অফ
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, রাইট? তারা একটা স্ট্যান্ডার্ড দেয়, যেমন আমাদের বাংলাদেশে বিএসটিআই, তারা একটা স্ট্যান্ডার্ড দেয় জিনিসটার। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? 802.15, রাইট? ওয়াইফাই কে কে দেখতে পারো? আমাকে একটু লিখে পাঠাও, সবাই কমেন্ট করো। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত, ওয়াইফাই এর কত, ওয়াইম্যাক্স এর কত? ইয়েস ইসমাইল, তোমার ওটা দেখেছি আমি, 80 থেকে 132 ক্যারেক্টারটা লিখবে, রাইট? সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, কি বলেছিলাম বলো, তোমাদের কিন্তু এখন বলতে হবে, কিন্তু সেটা হচ্ছে ইয়েস, তোমরা ঠিকই বলেছো, আমি দেখতে চাই। সব বলে গেছো, কোনো সমস্যা নাই, আমরা আছি সঞ্জিতা তোমাদের সাথে, রাইট? 802.15 ব্লুটুথ, এটা হচ্ছে বুশরা লিখেছো। সাব্বির ওয়াইফাই 15, ইয়েস 802.15 হচ্ছে ব্লুটুথ, 802.1 ওয়াইফাই, রাইট? এন্ড জাহিদ লেখছো ওয়াইফাই। ওয়াইম্যাক্স এটা কত বলো? ওয়াইম্যাক্স 802.16 ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স বলেছো সালমান আহমেদ, হাই, কেমন আছো? নিশ্চয়ই তুমি এগুলো বুঝতে পারছো। তাহলে IEEE স্ট্যান্ডার্ড 802.15 বললে ব্লুটুথ, 802.15 বললে ওয়াইফাই, 802.16 বললে ওয়াইম্যাক্স। তোমাকে কিন্তু কোশ্চেনটা সরাসরি এই ওয়াইফাই কি, ওয়াইম্যাক্স কি, ব্লুটুথ কে এগুলো বলবে না, বলবে যে মনে করো মিস্টার এক্স একটি মাধ্যম ব্যবহার করে ডাটা ট্রান্সমিট করেন, যার IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15, মাধ্যমটি ব্যাখ্যা করে। তারপরে ভেরি সিম্পল, 802.15 মানে কি? ব্লুটুথ। তারপরে তোমার মনে করো কোনো রকম টাকা খরচ না করেও বিনা খরচে তার বিহীন মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়, ব্লুটুথ। আর ওয়াইফাই তো বুঝলাম, ওয়াইম্যাক্সটা ওয়াইড রেঞ্জে কাজ করে। আমাদের ওয়াইম্যাক্সের নিশ্চয়ই যে বাংলা লায়ন ছিল, কিউবি ছিল, এই মাধ্যমগুলো কিন্তু ওয়াইম্যাক্স ছিল। এখন আমরা যদিও জিপিতেও কিন্তু ওয়াইম্যাক্স ইউজ করতেছি, রাইট? ওয়াইম্যাক্সের ফুল ফর্মটা কি কে বলতে পারবা? ওয়াইম্যাক্স আমার সাথে বলো, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আমি আবার বলছি, ওয়াইম্যাক্সের ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। প্রায় এমসিকিউটা যেটা আসে, ফরের জায়গায় অফ দিয়ে দেয়, ফরের জায়গায় টু দিয়ে দেয়, খেয়াল রাখবে এটা কিন্তু ফর, রাইট? ওয়াইম্যাক্সের ফুল ফর্ম। ওয়াইফাই কি হবে? ওয়্যারলেস ফিডেলিটি। আরো একটা নাম কিন্তু আছে, সেটা হচ্ছে লাইফাই। লাইফাই হচ্ছে লাইট ফিডেলিটি। লাইফাই কি বলতো? লাইট ফিডেলিটি। এগুলো প্রত্যেকটা টপিকের একদম ডিটেলস ক্লাস নিয়ে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু এখন থেকে রবি টেনমেন্ট স্কুল প্রতিদিনই লাইভ ক্লাস আমরা চলে আসবো, রাইট? সো তোমরা কে কোন বিষয়ে ক্লাস চাও সেটি তোমরা যেমন আমাদের জানাচ্ছ, তোমরা কিন্তু ক্লাসটি শেয়ার করো, রাইট? ওয়াইম্যাক্স এর কথা জাহিদ বলেছো, রাইট? ইসরাত, ফাইন, আসিফ, হ্যালো। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদুর রহমান এন্ড পিকু বোম্বা। ওকে, আমরা কিন্তু ক্লাস দেখছি এবং তোমরা যে আসলেই একটা ইন্টারেক্টিভ ক্লাস হচ্ছে। আমার আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ ক্লাস নিব। ক্লাসে যেরকম মনে করো টিচার থাকে, এখানে যদি আমরা একবার আমি বলি, তোমরা যদি কিছু না বলো, তাহলে তো ক্লাস হচ্ছে না। আমরা কিন্তু একটা লাইভ ক্লাস চাচ্ছি, রাইট? তুমি বলবা, আমিও বলবো, এটা লাইভ ক্লাস হবে। আমরা বই খুলে কিন্তু বসছি, বাসায় বলে দাও আমি এখন ক্লাস করছি, মাসুদ স্যারের ক্লাস হচ্ছে 10 মিনিট স্কুল, রবি 10 মিনিট স্কুল লাইভে, সাথে কিন্তু আইমান ভাইয়া আছেন ক্যামেরার পিছনে, রাইট? সো এই দেখো আইমানের হাত স্যানিটাইজার ইউজ করা কিন্তু ওকে। ওয়াইফাই ওয়েবএক্স বললাম, এদের মধ্যে পার্থক্যটা কিন্তু আসবে। বইটা একটু খুলে ফেলো, কারণ ডিটেল যদি বলতে চাই তাহলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, রাইট? কারণ এগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাসে আসবো। এটা পড়বা। আর ডাটা ট্রান্সমিশন মোড, এবার তোমাকে বলে দিই, তোমাকে যদি কেউ বলে ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার, তুমি কিন্তু ডিরেক্ট বলবা না যে 3 প্রকার, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আবার বলবা না সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটা বলবা না। তুমি আগে বলবা বেসড অন হোয়াট, কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য রিসিভার অ্যান্ড রাইট টু রিসিভ ডাটা। খালি মানে বাংলায় যেটাকে বলা হয় তোমার গ্রাহক মানে প্রাপকের সংখ্যা এবং কোন প্রাপকটি তথ্য গ্রহণ করতে পারবে তার উপর ভিত্তি করে 3 প্রকার, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। অর্থাৎ খেয়াল করে দেখো, প্রেরক একটা, প্রাপক একটা, মানে আমি সেন্ডার রিসিভারটা বলি, শুনতে বেশি ভালো শোনায়। সেন্ডার একটা, রিসিভার একটা সেন্ডার যখন একটা রিসিভারকে ডাটা পাঠায় এটাকে বলা ইউনিকাস্ট। একটা সেন্ডার অনেকগুলো রিসিভার আছে কিন্তু কেউ ডাটা পাচ্ছে, এটাকে বলে মাল্টিকাস্ট। একটা সেন্ডার অনেকগুলো রিসিভার আছে, সবাই ডাটা পাচ্ছে, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। চলো আমরা ফেসবুক দিয়ে বুঝি। তোমার সাথে যখন আমি মেসেঞ্জারে চ্যাট করি সেটা কি? ইউনিকাস্ট, 1 to 1।
কিন্তু মনে করো সে ফর এক্সাম্পল তোমার কলেজের ফটোগ্রাফি ক্লাব আছে একটা, সেখানে তোমার ফেসবুকে ফ্রেন্ড আছে 500, তার মধ্যে তুমি একজনের সাথে মেসেঞ্জার চেক করছো ইউনিকাস্ট, কথা বলতেছো ইউনিকাস্ট। তুমি মনে করো তোমার কোন একটা গ্রুপের সদস্য, সে ফর এক্সাম্পল তোমার কলেজের ফটোগ্রাফি ক্লাব বা আইসিটি ক্লাবের তুমি সদস্য। এখন ওই আইসিটি ক্লাবের পেজে তুমি কোনো কিছু শেয়ার করছো, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে মাল্টিকাস্ট। কারণ তোমার 300 ফ্রেন্ডের মধ্যে হয়তো 100 ফ্রেন্ড সেই পেজের মেম্বার, রাইট? তারা শুধু দেখতে পাবে, সবাই কিন্তু দেখতে পারবে না। আর তুমি যদি তোমার কোনো তোমার ওয়ালে কোনো কিছু পোস্ট করে দাও, সেটা কিন্তু ব্রডকাস্ট, রাইট? এবার চলো মোবাইল ফোন দিয়ে বুঝি। মনে করো আমার মোবাইলে 300 নাম্বার সেভ করা আছে। আমি এই মুহূর্তে একজনকে ফোন দিলাম, আইমানকে ফোন দিলাম, আইমান ক্লাস আজকে 9টায় ক্লাস হবে, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠের উপর। বাস আইমান বললো ওকে। তার মানে দেখো আমার 300 নম্বরের মধ্যে আমি একজনকে কল দিলাম, ইউনিকাস্ট। এখন মনে করো আমার মোবাইলে 300 নাম্বার সেভ করা আছে, এর মধ্যে মনে করো 100 নাম্বার হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডের। আমি তাদেরকে সিলেক্ট করলাম, বললাম একটা এসএমএস পাঠিয়ে দিলাম, দোস্ত আগামীকাল বিকাল 3টায় চায়ের দাওয়াত রইল, যদিও এখন দাওয়াত দেওয়া যাবে না, করোনা ভাইরাসের এই সময়টা শেষ হোক তখন কিন্তু দাওয়াত, রাইট? সেটা কি? সেটা হচ্ছে অথবা আমি তাদেরকে লিখতে পারি, দোস্ত চা খেতে আসিস না, স্টে সেফ স্টে হোম, তাই না? বাসায় থাক। তার মানে 100 জনকে আমি পাঠিয়েছি, এটা হচ্ছে মাল্টিকাস্ট। আর যদি আমি আমার মোবাইলের 300 নাম্বার সিলেক্ট অল দিয়ে দিলাম, স্টে হোম স্টে সেফ, তাহলে কি হলো? সেটা হচ্ছে ব্রডকাস্ট। ভেরি সিম্পল, কিন্তু বুঝে গেছো। টিভি দিয়ে বুঝো, একটা সেন্ডার মনে করো একটা স্টেশন, টিভি স্টেশন থেকে তোমার বাসায় টিভি দেখতেছো, এটা হচ্ছে ইউনিকাস্ট। আবার মনে করো একটা বিল্ডিং, মনে করো 10তলা বিল্ডিং, 10টা টিভি আছে, সবাই কি মনে করো বিটিভি দেখতে পারবে? না। আচ্ছা, সবাই কি চ্যানেল আই দেখতে পারবে? না, দেখতে পারবে না। কারণ যাদের বাসায় ডিশ লাইন নাই, মানে পারমিশন নাই, তারা দেখতে পারবে না। কিন্তু এই 10টা এই বিল্ডিংয়ে 10টা টিভি থাকলে 10টাতে কিন্তু বিটিভি দেখা যাবে, ওইটা কিন্তু ব্রডকাস্ট। তাহলে ওই চ্যানেল আই মানে অনুমতি নিতে হয়, ডিশের লাইন নিতে হয়। তাহলে অনলি দ্য পারমিটেড রিসিভার ক্যান রিসিভ ডাটা, এটা হলো মাল্টিকাস্ট। আর অল দ্য রিসিভার্স ব্রডকাস্ট, অল কথা বললে ব্রডকাস্ট। আসো এবার আসো তথ্য প্রবাহের দিকের উপর ভিত্তি করে, তথ্য প্রবাহের দিকের উপর ভিত্তি করে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। শুধু সেন্ডার যদি রিসিভারকে ডাটা পাঠাইতে পারে আর রিসিভার যদি পাঠাইতে না পারে, সেটাকে কি বলা হয় জানো? সেটা হচ্ছে সিমপ্লেক্স। মনে করো আমি একটা রেডিওতে গান শুনতেছি, হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও XYZ, সাথে আছে আমি আর জে মাসুদ। এখন আপনাদের শোনাবো গান, চলো পড়াশোনা করি, রাইট? এখন এই গানটি যদি আমি এখন ছাড়ি, তুমি কি রেডিও ধরে বলতে পারবা প্লিজ আর জে ভাই এই গানটা এখন না, একটু পরে দেন, এখন মাসুদ স্যারের লাইভ ক্লাস চলছে? তুমি বলতে পারবে না। তাহলে কারণ রেডিও টিভি থেকে তুমি সেন্ডারের মানে ওই চ্যানেলে কিন্তু কখনো তুমি তথ্য পাঠাইতে পারবা না। আর যখন পাঠাতে পারবো না, সেটা হচ্ছে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, সিমপ্লেক্স। এখন মনে করো ওই যে ওয়াকি টকি যে ব্যাপারগুলো আছে, ওয়াকি টকিতে কি হয়? একবার তোমার মনে করো কথা বলে বলা হয় চার্লি ওয়ান দেখেন তো এইখানে এত ভিড় কেন, এদেরকে সরান, করোনা ভাইরাস আক্রমণ হতে পারে। আরেকজন বললো ওকে স্যার ওভার, দেখছি। তাহলে কি হলো? একজন বলার পর আরেকজন বলছে, ওয়ান আফটার অ্যানাদার। এটা হাফ ডুপ্লেক্স, রাইট? তথ্য সেন্ডারও পাঠাতে পারবে, রিসিভারও পাঠাতে পারবে, সেন্ডারও পাঠাতে পারবে, রিসিভারও পাঠাতে পারবে, নট অ্যাট এ টাইম, রাইট? আর যদি মনে করো মোবাইল ফোনে হয়, তুমি একটা মজার ঘটনা বলি, তুমি কি ওয়াকি টকি, যেটা ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স এক্সাম্পল, ওয়াকি টকিতে তুমি কি কখনো এরকম করতে পারবা? ওই তোর বাইরে ফেলাম, তুই আজকে আয়, ওভার। এই তোরা তোমার সাহস তোমার বেড়ে উঠবি, ওভার। এরকম মনে করতে পারবা? ঝগড়াঝাটি করা যাবে? অথবা মনে করো তুমি, হ্যাঁ আমি তোমার জন্য কি না করছি বলো, ওভার। আবার দিতে বললো, হ্যাঁ তুমি আমার জন্য কি করছো, ওভার। এবার ঝগড়াঝাটি করা যাবে না। অর্থাৎ এই তুমি ওয়াকি টকি ব্যবহার করে ঝগড়াঝাটি করতে পারবে না, থ্রেট দিতে পারবে না, কথা বলতে পারবে না, একটার পর একটা বলতে হবে। ঠিক একইভাবে তুমি যখন মোবাইল ফোন ইউজ করো, কথা বলো, দুইজন একসাথেই কথা বলতে পারো, রাইট? সো একই সাথে সেন্ডার এবং রিসিভার ডাটা পাঠাইতে পারে। এই যে সেন্ডার ও রিসিভার একসাথে তথ্য আদান প্রদান করতে পারে, সেটার নামই হচ্ছে ফুল ডুপ্লেক্স, রাইট? এটার নাম হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, এবং সেটা হচ্ছে মোবাইল ফোন। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকে আমার সাথে ক্লাস করছো আজকে। সানজিদুর রহমান আছো, রেফাত আছো। স্যার ব্রডকাস্টে আরেকবার বলবেন? শিওর। ব্রডকাস্ট হচ্ছে মনে করো একটা সেন্ডার, 10টা রিসিভার আছে, সকল রিসিভার তথ্য গ্রহণ করতে পারছে, সেটা হলো ব্রডকাস্ট। যেমন বিটিভি, বাংলাদেশে যত জেলা আছে, সব মানে যত জায়গা আছে, সবার বাড়িতে মিনিমাম একটা টিভি আছে। আগের টিভিটা চিন্তা করো, অ্যান্টেনাওয়ালা টিভিটা, যেখানে ডিশের লাইন থাকতো না, তখন কি হইতো? সেই সবাই বিটিভি দেখতে পারতো, কিন্তু চ্যানেল আই কি দেখতে পারতো? বা মনে করো এই টিভি দেখতে পারতো না, কারণ তার তো ডিশের লাইন নাই।
ডিজিটাল লাইনটা মানে পারমিশন। আমি আবার বলছি, এবার খেয়াল করে শোনো, সিমপ্লেক্স সরি ইউনিকাস্ট, একটা সেন্ডার একটা রিসিভার গেল। মাল্টিকাস্ট, একটা সেন্ডার অনেকগুলো রিসিভার, মানে 5টা রিসিভার আছে, কিন্তু অনলি দ্য পারমিটেড রিসিভার ক্যান রিসিভ ডাটা, মানে শুধুমাত্র যাদের পারমিশন আছে তারাই গ্রহণ করতে পারে। মাল্টিকাস্ট, একটা সেন্ডার অনেকগুলো রিসিভার, সবাই তথ্য গ্রহণ করতে পারে, সবাই পেতে পারে, যেমন বিটিভি রাইট, বা রাষ্ট্রীয় রেডিও যেটা আছে সেটাকে বলা হচ্ছে তোমার ব্রডকাস্ট। ওই যে তোমার মোবাইলে 300 নাম্বার আছে, সবাইকে সিলেক্ট অল, তুমি কি দিয়ে দিলা, ঈদ মুবারক, মনে করো সামনে ঈদ আছে, ঈদে জানিয়ে দিলা, সেটা হচ্ছে তোমার মনে করো ব্রডকাস্ট। ওকে, আমি তোমাদের একটা বড় একটা ক্লাস নিচ্ছি অংশে। থ্যাংক ইউ সো মাচ শামিম। ওকে, কর্মকার আছো তোমার, আমি কি তুমি আছো? অবশ্যই আছো। তারপরে সাইফা মনি আছো তুমি, হাই স্যার কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? বাসায় থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। আমরা এখন বিট এন্ড স্কুল প্রতিদিন ক্লাসে আসছি। সো তোমরা কারা কারা এই ক্লাসটি দেখছো, কারা কারা বাংলা মিডিয়াম থেকে আছো সেটা আমি বলছি, তোমরা বিএম লিখে আমাদের কমেন্ট করতে পারো, পুরো ক্লাসে কমেন্ট করে জানাও আমাদেরকে। আর যেটা করো, ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করো। আমরা এই মানে বর্তমান যে সময়, এই সময়ে কিন্তু এই ক্লাসটি কিন্তু খুবই দরকার, সত্যি মানে সত্যিকার অর্থে এই ক্লাসটি খুবই দরকার। সবাই যেন অন্তত এক লাইন হলেও বাসায় বসে পড়তে পারে, পড়ার মধ্যে থাকে। আমরা যেন পড়ার মধ্যে থাকি, আমরা যেন ডিটাচ না হয়ে যাই। তাই কিন্তু এই ক্লাসগুলো শেয়ার যত বেশি করবা, এক ধরনের তোমার ভালো হবে, নিজেরও ভালো হবে, অন্যের ভালো করবা। মনে রাখবা, অন্যের ভালো করার মধ্যে কিন্তু জীবনের মহত্ব। ওকে, আমি আবার একটু পানি খাবো, তোমরা কিন্তু আমার সাথে থাকবে। এটা কিন্তু লাইভ ক্লাস হচ্ছে, কিন্তু খেয়াল রাখবা। আমরা এর পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব, কি কি সেটা আমরা দেখবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক, আবারও চলে আসলাম। এই ফ্লোর সময় কিন্তু বেশি বেশি পানি খাওয়া দরকার, রাইট? যত বেশি পানি খাবা তত বেশি কিন্তু সেফও থাকতে পারো। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো। এখন যেটা করবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি। ওই যে রিং টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, এগুলো কিন্তু ব্যবহার করবো ভালো করে। টপোলজিতে যেটা হবে, তোমার মনে করো যে একটা এমসিকিউ আসে, মেশ টপোলজির কথাটা মনে আছে? আমি আরেকদিন তোমাদের ক্লাসে এটা দেখাবো, যখন চ্যাপ্টার 2 আমাদের ক্লাস নেবো। মেশ টপোলজিতে পরীক্ষা আসে যে 5টি কম্পিউটারের জন্য কতগুলো লাইন লাগে, মনে আছে? বা n সংখ্যক কম্পিউটারের জন্য কতগুলো কানেকশন লাগে। সূত্রটা হচ্ছে n ইন্টু n-1/2, n ইন্টু n-1/2। তার মানে যদি 5টি কম্পিউটার থাকে, কানেকশন লাগবে কি 5 ইন্টু 5-1 মানে 4/2, 4-5-20/2 মানে 10টা কানেকশন লাগবে। এটি খেয়াল রাখবা। স্টার টপোলজির কথাটা বেশি খেয়াল রাখবা, যেখানে অবশ্যই সুইচ বা হাব ইউজ করে করা হয়, মানে ব্যবহার করা হয়। তোমার কাছে একটা প্রায়ই প্রশ্ন আসবে, আচ্ছা বলো তো তোমাদের তোমাদের কম্পিউটার লেভেলটা যেটা, তোমাদের কম্পিউটার ল্যাব যেটা আছে, আমি আবার বলছি, তোমাদের প্রত্যেকের কলেজে একটা কম্পিউটার ল্যাব আছে। আচ্ছা বলো তো এই কম্পিউটার ল্যাবটা কোন ধরনের টপোলজি ব্যবহার করা হয়েছে? কে কে বলতে পারবা কম্পিউটার ল্যাবে কোন টপোলজি ব্যবহার করা হয়? ওকে, ইয়াস, আমি বেশি বেশি খাচ্ছি। সাবমিট, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা করো, তাতে মরে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তোমরা অনেক সচেতন। আচ্ছা আমাকে একটা বলো, যেটা হচ্ছে যে এই কম্পিউটার ল্যাবে কোন টপোলজি ব্যবহার করা হয়? আমি কিন্তু এটার জন্য ওয়েট করবো, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমাকে জানাবো। কম্পিউটার ল্যাবে কোন টপোলজি? কম্পিউটার বাস, সামি বাস, BEUS লিখবা বাস। ওকে, এজাজ আহমেদ BAUS লিখবা। লোকাল এরিয়া নেট, এটা তো নেটওয়ার্ক বাবা। সাব্বির হাসান স্টার ইজ অর মেশ মধ্যে কোনটা বেশি ইজি? আচ্ছা এটা বলবো আমি স্যার, ফর্মুলাটা আরো একবার বলবো। আচ্ছা সুরাইয়া, n ইন্টু n-1/2, মনে করো n ইন্টু n-1/2। আমি একসাথে মনে করো দেখানো যায় না, তাই তোমাদের দেখাতে পারতাম। n ইন্টু n-1/2 মেশ টপোলজির নাম্বার অফ কানেকশন। এটা এমসিকিউ আসে যে 10টি কম্পিউটারের জন্য কতগুলো কানেকশন লাগবে, তাহলে 10 ইন্টু 10-1/2, তার মানে 90/2 মানে হচ্ছে কত? 45। ভেরি সিম্পল, পারবা। অনেকেই বলতেছো সাব্বির হাসান স্টার, আব্দুল কাদের খান স্টার, শরীফুল বাস টপোলজি, নাজমুল হাসান বাস টপোলজি, সাজিদিনা জাহান বাস টপোলজি। রিং টপোলজি যদি কোনো তার ব্যবহার করা হয়। আচ্ছা এগুলো বলবো তোমাদের, এটা সাম্য সৃষ্টি জিজ্ঞেস করলাম। আচ্ছা তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা বাস বলেছো, এইটাকে খেয়াল রাখবা। যদি কোনো মনে করো যে সুইচ ব্যবহার না করা হয়, তাহলে সেটা বাস। কিন্তু তুমি যেটা প্রায়ই তোমার কম্পিউটার ল্যাবে যাও, যে ওই যে কালো ডিভাইসটা তোমাদের দেখাইছিলাম সুইচ, এরকম একটা ডিভাইস যেটা পিট 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 করে চলে, তার মানে সব কানেকশনগুলো ওইখানে থাকে। আমি সুইচটা একটু আবার তোমাদের দেখাই। এই ধরনের ডিভাইস যখনই থাকবে, মানে হাব বা সুইচ যেখানে থাকবে,
তোমাদের ল্যাবে কিন্তু এই ডিভাইসটা প্রায়ই থাকে, রাইট? এই যে ডিভাইসটা যে ল্যাবে থাকবে, সুইচ বা হাব থাকলে সেটা স্টার টপোলজি, মনে থাকবে। তার মানে ল্যাবে যে সবসময় বাস টপোলজি ব্যবহার করা হয়, নট লাইক দ্যাট, সেটা কিন্তু স্টার টপোলজি ইউজ করা হয়। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টার টপোলজি, যদি সুইচ বা হাব এই কথাটা থাকে, সেন্ট্রাল ডিভাইস এই কথাটা থাকে, তখনই কিন্তু এটা রিং টপোলজি, স্টার টপোলজি। তুমি ডিরেক্ট বাস বলবা না। মনে করো তোমার কলেজ 5 তলা বিল্ডিং, এই বিল্ডিং এ একটা টপোলজি আছে, মানে নেটওয়ার্কিং করা হয়েছে। অবশ্যই ল্যান সেটা ঠিক আছে, কারণ সেম বিল্ডিং অল্প একটা জায়গার মধ্যে আলাদা নেটওয়ার্ক মনে করো। এখন কোন টপোলজি? অবশ্যই তোমার সেম বিল্ডিং ডিফারেন্ট ফ্লোর, একই বিল্ডিং এর অনেকগুলো তালা, সেখানে হচ্ছে তোমার স্টার টপোলজি। সুইচ বা হাব যদি থাকে সেটা স্টার টপোলজি। আর মনে করো একই বিল্ডিং এর একই ফ্লোর, মনে করো 3 তলা, 5টা রুম আছে, 5টা রুমের মধ্যে তুমি প্রত্যেকটা কম্পিউটার একটা সাথে আরেকটা কানেক্ট করছো, এমনভাবে কানেক্ট করছো যে একটা কম্পিউটার পাশাপাশি অন্য আরো 2টা কম্পিউটার সাথে কানেক্টেড, সেগুলোকে বলা হবে কি টপোলজি মনে আছে? ইয়েস, রিং টপোলজি। রিং টপোলজির সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে ডাটা একদিকে পাঠাইতে হয়, অর্থাৎ তোমার মনে করো ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজে পাঠাইতে হয়। এই যে ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজে পাঠাও, সেটার জন্য কিন্তু তোমার একটা সফটওয়্যার ইউজ করতে হয়। আর রিং টপোলজি তুমি টুইস্টেড পেয়ার কেবল ইউজ করতে পারো, অপটিক্যাল ফাইবার ইউজ করতে পারবা, তুমি যে কোনো তারও ইউজ করতে পারো, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি অনেকেই তোমরা আছো। সাব্বির, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। তো নাজমুল ফাহিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম। তারপরে হচ্ছে ওকে, হ্যাঁ ইয়াস, দেখছো সালমান বলেছে ফয়সাল আসোস। ইয়াস ফয়সাল, তুমি কি আছো? সালমানকে জানিয়ে দাও, রাইট? এবং কে কোথায় আছো, কোত্থেকে আছো, প্লিজ তোমাদের জেলাটা লিখে আমাদের পাঠাও। ঢাকা থেকে আছো নাকি বরিশাল থেকে আছো নাকি কোথা থেকে আছো? যদিও আজকে আমরা ম্যাক্সিমাম ক্লাস করছি ঢাকা বোর্ড, আমরা একটা প্রশ্নের স্টাইল কিন্তু নিশ্চয়ই খেয়াল করবা যে 2019-এ কিন্তু একটা সাল এসেছিল, মানে 2018-তে 3-4টা বোর্ড মিলে কিন্তু একটা কোশ্চেন হয়েছিল। এটা হয়তো এখন আর নাও হতে পারে, বা 19-এ একটা বোর্ড হয়েছিল, এর আগে আবার একটা বোর্ড হয়েছিল। তো কোশ্চেনগুলো মোরলেস সব চ্যাপ্টারের প্রায় সেম জিনিস, রাইট? এটা একটু খেয়াল রাখবা। ওকে, ওয়াইম্যাক্সের কভারেজ কত? 10 কিলোমিটারের মোর, একটু দেখে নাও। তারপরে তোমার বইয়ে যে এক্সাক্ট ফিগারটা আছে সেটা একটু দেখে নেবা। কুমিল্লা থেকে আছো, ওকে 4-5। ও আচ্ছা, মাহিন বলেছো, মাহিন 4-5-6 ক্লাসটা হবে ঠিক 9টা থেকে, রাইট? 9টা থেকে ক্লাস শুরু হবে। তুমি তখনও থাকবা, এখনো থাকো, কারণ বইটা শেষ হয়ে যাক না, আইসিটি বইটা এখানে ক্লাস শেষ করে ফেলো। ফারদিন ঢাকা থেকে আছো, সাতক্ষীরা থেকে আছো, অনেক ধন্যবাদ। এই যে 10 মিনিট স্কুল লাইভের ক্লাসের মাধ্যমে সারা বাংলাদেশে তুমি ক্লাসটা দেখছো, এবং তোমার ফ্রেন্ডদের কিন্তু তুমি তোমার ফ্রেন্ডদের বলতে পারো, ছোট ভাই যারা আছে তাদেরকে বলতে পারো যে এগুলো একটু দেখে রাখ, আগের থেকে জেনে রাখ, তাহলে বুঝতে পারবা যে ক্লাসগুলো কিভাবে হয়। এবং আমরা ঘরে বসে কিন্তু ক্লাস নেওয়ার চেষ্টা করছি, আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের পরীক্ষা পিসাক বা পিসাবে না এটা নিয়ে আমাদের চিন্তা নেই, আমরা আমাদের প্রিপারেশন নিয়ে যাবো, রাইট? আমাদের টার্গেট কিন্তু A+, বি দ্য বেস্ট, রাইট? তুমি বেস্ট হবা, বলো আই উইল বি দ্য বেস্ট। সবাই SMS লিখে পাঠাও, সবাই কমেন্ট করো আই উইল বি দ্য বেস্ট, রাইট? আই উইল বি দ্য বেস্ট, SMS পাঠাও। আই ডু বিলিভ, ইউ ডু বিলিভ, উই শ্যাল ওভারকাম, রাইট? আমরা কিন্তু ওভারকাম করবো। অ্যান্ড উইল বি দ্য বেস্ট, লিখে দাও উইল বি দ্য বেস্ট। ওকে, কমেন্ট করো উই উইল বি দ্য বেস্ট। কনফিউজড ছিলেন কেন, কিসের জন্য কনফিউজ ছিল আমাকে বলো। ঝালুকাঠি থেকে আসো, সাইদ সাফাত নড়াইল থেকে আছো, ফ্রম খুলনা, মাই গড খুলনা, অনেক ধন্যবাদ। উম্মে হাবিবা, ও স্যার হার্ট, কোনটা হার্ট একটু আমাকে বলবা? আই উইল বি দ্য বেস্ট, ইয়েস। সাজিদুর রহমান, আই উইল বি দ্য বেস্ট, বলো সবাই লিখে দাও আই উইল বি দ্য বেস্ট, ইয়েস উই উইল বি দ্য বেস্ট। আমরা বেস্ট হবই না? একটা গান শোনায় চলো তোমাদের। I do believe, you do believe, I do believe, you do believe, I do believe, you do believe, we shall overcome, we shall overcome, ভোলা মন, we shall overcome। আমরা ওভারকাম করবো, এই সিচুয়েশন থেকে ওভারকাম করে আমরা পড়াশোনা করবো, ভালো করবো, উইল বি দ্য বেস্ট, রাইট? ওকে, দ্য নেক্সট টপোলজি পড়ার পরে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারটা নিশ্চয়ই মনে আছে কোন জিনিস? অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা তার, যে তারের মাধ্যমে মনে করো আমরা কি করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি, রাইট? আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে খুব দ্রুত তথ্য আদান প্রদান করতে পারি, সেটা আমরা দেখবো। অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যে তোমার প্রকারভেদ, আইমান ওই ব্যাগের মধ্যে এটা আছে, দাওটা ওই লাল ব্যাগটার মধ্যে দেখো তো, ওইটার ভিতরে। হ্যাঁ, ওকে, আমরা ইয়েস, তোমরা প্রত্যেকে দেখছো আই উইল বি দ্য বেস্ট। ফাহিম ফয়সাল, ইউ উইল বি দ্য বেস্ট, ইয়েস। ওকে, পিছাবো না ইনশাআল্লাহ। সেকেন্ড চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক গুলো বলবেন স্যার, তো এইগুলো তো ইম্পর্টেন্ট টপিক। আই উইল বি দ্য বেস্ট, মনে থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ ইউ উইল বি দ্য বেস্ট, আই উইল বি দ্য বেস্ট। ওকে, সামির, আই উইল বি দ্য বেস্ট, রাইট? এটাই চাই প্রত্যেকে যদি মনে করো আই উইল বি দ্য বেস্ট, আমিও বেস্ট হবো, আমরা বেস্ট হবো,
এই দেশটা বেস্ট হয়ে যাবে, রাইট? নিজের জায়গা থেকে একজন একজন করে বেস্ট হলে দেশটা বেস্ট। দিস ইজ অপটিক্যাল ফাইবার। লাইট জ্বালিয়ে দেখাবো একটু পরে। আমরা একটা কাজ করি, দেখি দেখা যায় কিনা আমাদের যে তোমার মনে করো আমরা একটু পয়েন্টার দিয়ে একটু দেখতে পারি, আমরা যদি মোবাইলে একটা আলো দেখতে পারি, দেখি পারি কিনা। আয়মান একটু মোবাইলটা দাও না, লাইট জ্বালিয়ে দাও আমাকে, রাইট? আমরা যেটা করবো, দিস ইজ অপটিক্যাল ফাইবার, ইনশাল্লাহ উইল বি দ্য বেস্ট। নাইস সং স্যার। চলো আবার শোনাবো লাস্টে, ওকে? ইনশাল্লাহ। I do believe, you do believe. This is optical fiber. লাইট পাস করছে, লাইট পাস, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ লাইট পাস করছে? দেখতে পাচ্ছ? এর আগেও দেখতে পাচ্ছ। এটা কি করে? তথ্য আলোর গতিতে পাস করে, রাইট? তোমার মনে করো এই যে তথ্য পাস করতেছে কিসে? আলো, লাইট পাস করছে। তাহলে তুমি বলতে পারো স্যার আমি যে এই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে তথ্য পাঠায়, সিগন্যাল পাঠায়, এটা আবার লাইটে কেমন রূপান্তরিত হয়? এই প্রান্তে একটা মডেলের মতো, এই প্রান্তে আরেকটা মডেলের মতো যন্ত্র থাকে। একটা তোমার মনে করে ফটো ডায়োড থাকে, আরেকটা তোমার মনে করে এই প্রান্তে আরেকটা মনে করে ফটো ডায়োড থাকে। তোমার কি করে? দুইটা যন্ত্র একবার হাই ভোল্টেজকে লাইটে রূপান্তর করে, আবার লাইটটাকে তো হাই ভোল্টেজে রূপান্তর করে দেয়। এগুলো সম্পর্কে ডিটেলস পরে আরো পরে জানতে পারবা। অপটিক্যাল ফাইবারের ব্যবহার, সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়বা। অপটিক্যাল ফাইবারের ব্যবহার, সুবিধা পড়বা, অসুবিধা পড়বা। অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে আলো পাস হয়। অপটিক্যাল ফাইবারের তিনটা অংশ, কোর একদম ভিতরের অংশটুকু, ক্ল্যাডিং। আমাকে ছোট্ট একটা অপটিক্যাল ফাইবার যদি দেখো এখানে নীল কালো এটার মধ্যে, আমরা সেখানে দেখবা যে অপটিক্যাল ফাইবারের মধ্যে এই যে অপটিক্যাল ফাইবারটা আছে, এই দেখো তোরা রাস্তাঘাটে যে অপটিক্যাল ফাইবারটা দেখো সেটা কিন্তু এরকম, রাইট? এই যে দেখো এরকম, রাইট? এই অপটিক্যাল ফাইবারের মধ্যে যেটা থাকে, সরি, এই যে ভিতরে অংশটুকু দেখো, এই ভিতরে অংশ দেখা যাচ্ছে কিনা দেখো তো সবাই, দেখতে পাচ্ছ? ওকে, একটু দেখো। এই অপটিক্যাল ফাইবার এটা হচ্ছে কোর, একদম ভিতরে অংশটুকু, রাইট? সেটা হচ্ছে কোর। সেই তোমার মনে করো যে কোর, রাইট? লামিয়া তুমি ওকে, লামিয়া, হাই লামিয়া, লামিয়া কেমন আছো? নো প্রবলেম। এবার দেখো এখানে যে কোরটা আছে, এটা কোর, তারপরে ক্ল্যাডিং, এরপরে জ্যাকেট। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, অর্থাৎ এইটার ভিতরে শক্ত যে রাস্তাঘাটে দেখো না, এটা অপটিক্যাল ফাইবার। এই দেখো একটার ভিতরে 8টা নড়া থাকে। এই যে লালটা দেখতে পাচ্ছ, ওই যে পড়তা বইয়ের মধ্যে চুলের মতো সরু, কিন্তু দেখো মানে চিত্রটা যেটা দেখো ইয়া মোটা একটা চিত্র, ওটা তো হবে না। এই দেখো, রাইট? কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, ইনশাআল্লাহ। আমি সরি, আমি একটু মুখে ইউজ করেছি, তোমরা এটা করবা না। এটা আলাদা করে একটা মানে ই করার জন্য আলাদা যন্ত্র থাকে, অপটিক্যাল ফাইবার ভালো করে পড়ে ফেলবা। এবং নেটওয়ার্কের প্রকারভেদ, ল্যান্ড ম্যান, ওয়ান প্যান, এই জিনিসগুলো তোমরা জানো। তো যদিও ওয়ান গতবার চলে আসছে, এবার হচ্ছে ল্যান্ডম্যান পড়ে যাবা, ওয়ানটা পড়ে যাবা, প্যান ব্লুটুথটা পড়ে যাবো ভালো করে। আর 2020 সালে কি এসেছিল, 19 সালে কি এসেছিল? সিনক্রোনাসটা আসছিল, ব্লুটুথ এটা আসছিল, ক্লাউড কম্পিউটিং আসছিল। তারপরে বলে যে ক্লাউড কম্পিউটিং অনেকে জানতে চায়, তো ক্লাউড কম্পিউটিং তোমাকে একটু ইজিলি বুঝাই। সেটা কি জিনিস? সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, মনে রাখবে এটা কোনো টেকনোলজি না, এটা একটা বিজনেস মডেল। প্রথম ব্যাপার হচ্ছে ক্লাউড কম্পিউটিং ইজ নট এ টেকনোলজি, ইটস এ বিজনেস মডেল। এটা একটা বিজনেস মডেল। আমরা যেরকম মনে করো যে এখন কি করি, বিয়ে খাওয়ার জন্য, মানে বিয়ে যখন হয় তখন কি হয়, একটা কমিউনিটি সেন্টার ভাড়া করো, রাইট? 500 জন মানুষকে একই রকম প্লেট দাও, একই রকম গ্লাস দাও, একই রকম টেবিল দাও, একই রকম চেয়ার দাও, নাহলে তো ব্যবস্থা অন্যরকম ঘটনা করে যাবে, রাইট? এই যে তুমি যেটা এখন তুমি কি 500 গ্লাস প্লেট এগুলো তুমি নিজে কিনো না, তুমি ওই কমিউনিটি সেন্টার থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করো। এই যে নির্দিষ্ট সময়ের বিনিময়ে নির্দিষ্ট টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্ক, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি যে তোমার মনে করো যে ভাড়ার বিনিময়ে ব্যবহার করার নামটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আবার বলছি, ক্লাউড কম্পিউটিং তোমার ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য নেটওয়ার্কিং, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি ডিভাইস ব্যবহার করার নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তবে এটার আবার কিছু তোমার মনে করো যে বৈশিষ্ট্য আছে। ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্যগুলো কি কি, কে বলতে পারবা? ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্যগুলো একটু বই তো নিশ্চয়ই তোমাদের কাছে আছে, সেই বৈশিষ্ট্যতে চলে যাও। ক্লাউড কম্পিউটিংয়ের যে বৈশিষ্ট্য, সেখানে দেখো আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম ব্যাপারটা হচ্ছে এরকম 3টি বৈশিষ্ট্য: রিসোর্স স্কেলেবিলিটি, তারপরে অন ডিমান্ড সেবা, পে এজ ইউ গো মানে যতটুকু ব্যবহার করো ততটুকু তুমি টাকা দিবা। অন ডিমান্ড সেবা, যখন চাইবা তখন দিতে হবে, এটা অন ডিমান্ড সেবা।
আর রিসোর্স স্কেলেবিলিটি যতটুকু চাবা ততটুকু দিতে হবে, কম দিলে হবে না। আর ক্লাউড কম্পিউটিং যে তোমার সেবা দেয় হচ্ছে 4 প্রকার। IaaS আস, PaaS পাস, SaaS সাস, NaaS নাস, আস পাস সাস নাস। কি বলছি বলো তো? আস পাস সাস নাস। আস মানে কি? ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। পাস মানে কি? প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। সাস মানে কি? সফটওয়্যার এজ এ সার্ভিস। নাস মানে কি? নেটওয়ার্ক এজ এ সার্ভিস। সো ক্লাউড কম্পিউটিং 4 ধরনের সেবা দেয়। আস পাস সাস নাস। কি কি বলো তো? আস পাস সাস নাস। HTML করাবো রে ভাই পারভেজ, HTML করাবো। এন্ড স্যার কেবল সম্পর্কে কিছু বললেন, ওকে কেবল নিয়ে তোমাদের আলাদা একটা ক্লাস একেবারেই নিব। এখন একটু জেনে রাখো, বইটা একটু পড়ো, কেবলটা দেখো, একদম ডিটেল ক্লাসগুলো একটার পর একটা আমরা দিব। আর তুমি কিন্তু একটা কাজ করো, এগুলো সব নোট করে রাখো, ঠিক আছে? নোট করে রাখো, দেখো কি কি জানতে চাও সেটা লিখে রাখো এখানে, আমি তোমাদেরকে দেখবো, বলবো। ওকে রিয়াদ মুক্তাদির, হ্যালো, এন্ড তাহসিন আল রাফি, সবাই তোমরা কে কোথায় আছো সে তাড়াতাড়ি জানো। ওকে নাহিদ দেখতে পাচ্ছ, রিফাত আমাদের দিনাজপুর বোর্ড থেকে আসে, রাইট। আস পাস সাস নাস। ও নাস তোমাদের বইয়ে নাই, কিন্তু আগের বইয়ে ছিল নাস, নেটওয়ার্ক এজ এ সার্ভিস। ভেরি গুড। এর মানে প্রমাণ হচ্ছে যে তোমরা বাসায় বসে বই খুলে আমার সাথে আছো। আমরা কিন্তু এটাই চাই, বাসায় বসবা, কলেজে যেমন তুমি বই নিয়ে যাও, এখানেই বই নিয়ে যাবো। অনেকে আবার বই নাও না, সেটা ডিফারেন্ট কেস, ফ্রেন্ডের বই তো শেয়ার করো। আজকে হয়তো আমরা শেয়ার করলাম না, নিজের বইটা একটু পড়লাম, নিজের বইটা একটু দেখলাম, রাইট? অনেকে তো আমরা বইগুলো একটু দেখি না আজকে। ইয়েস, পে এজ ইউ গো। আস পাস সাস নাস। ওকে সাস, SaaS সাস, SaaS সাস, আস পাস সাস নাস। সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সরি আস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, পাস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সাস, সফটওয়্যার এজ এ সার্ভিস, নাস, নেটওয়ার্ক এজ এ সার্ভিস। ভেরি সিম্পল, রাইট? এটা চলে আসছে যদিও 2019-এ, HSC 2020-তেও কিন্তু আসতে পারে। এই সালটা অনেক গুরুত্বপূর্ণ সাল, অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, রাইট? আমরা বাসায় বসে ক্লাস করছি, ডিফারেন্ট। বাংলাদেশ কিন্তু এখন গ্লোবাল ভিলেজের পর্যায়ে চলে যাবে এবং ভার্চুয়াল ক্লাসরুম কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে। দেখবা যে আমাদের এই ক্লাসগুলো দেখে দেখবা অনেক টিচারই হয়তো বাসায় বসে বসে এখন থেকে ক্লাস নেওয়া শুরু করবে। সেটাই কিন্তু আমরা চাই, সেটাই আমাদের টেকনোলজির এই ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্ন, রাইট? তুমি কিন্তু ক্লাস নিতে পারো, তুমি যে জিনিসটা বোঝাও, লাইভে যাও, দোস্ত তোদেরকে আমি বোঝাবো এখন, চল এটা বোঝাই। ভেরি সিম্পল, তোমার ফেসবুকের লাইভে চলে যেতে পারো, তোমার মেসেঞ্জার থেকে লাইভে, তুমি গ্রুপ থেকেও যেতে পারো, রাইট? থ্যাংক ইউ সো মাচ। ব্রাহ্মণবাড়ি থেকে আসছো, সাজিদুর রহমান ময়মনসিং থেকে, এটা ময়মনসিং প্রত্যেকটা সফট কর্নার আছে আমার, রাইট? দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্র, আমি চলে আসবো। ওকে আস পাস সাস নাস। চিরাং থেকে দেখছি স্যার, ইয়াস। আমাদের এখন কোনো আইসিটি মাস্টার নেই, আছে, সবাই আছে। আরে তো আমি মাসুদ স্যার আইসিটি, মাসুদ স্যার আইসিটি আছে তোমাদের সাথে, রাইট? ওকে ইনশাআল্লাহ। জেনারেশন মোবাইল ফোন কি ইম্পর্টেন্ট? মোবাইলটা একটু দেখে যেতে পারো, মানে যে CDMA আর GSM। CDMA মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওই যে তোমার মোবাইল ফোন যেটা ছিল না সিটিসেল, ওটা হচ্ছে CDMA। এবং এই যে গ্রামীণ ফোন, রবি, তারপরে তোমার মনে করো বাংলা লিঙ্ক, তারপরে হচ্ছে তোমার মনে করো যে টেলিচক, এই সবগুলো কিন্তু তোমার মনে বাকি সবগুলো কিন্তু GSM টেকনোলজি, মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল মানে কমিউনিকেশন, এটা। ওকে চলো আমরা আবার একটু পড়াবো এখন আমাদের চ্যাপ্টার 3, তোমাদের এখন শুরু করবো চ্যাপ্টার 3টা। তাহলে এগুলো একটু দেখবা, চ্যাপ্টার 3তে চলে যাও বাবা। চ্যাপ্টার 3 যেটা হচ্ছে তোমাকে কিন্তু আমি ধরে দেখে দিতে পারি, এবং তুমি জানো এগুলো সম্পর্কে অলরেডি পারো, যেহেতু এটা HSC সেকেন্ড ইয়ারের ক্লাস, তাই না? তো এই ক্লাসগুলো যেটা করবা সেটা হচ্ছে যে এখানে তুমি প্রথম অধ্যায় থেকে মনে রাখবা, আমি লাস্টে আবার বলে দেবো যে কোন অধ্যায় থেকে কোনটা আসবে। আচ্ছা এখন আরেকবার বলি, প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন মাস্ট। আমরা যদি 2019-এর কোশ্চেনটা দেখে বলি, তোমাদের একদম দেখে বলবো, রাইট? তাহলে তুমি বুঝতে পারবা যে 19 আর 18-র একটা কম্পেয়ার তোমাদের করে দেখাচ্ছি। সেটা হতে পারে মাদ্রাসা শিক্ষা বোর্ড, হতে পারে ঢাকা শিক্ষা বোর্ড, রাইট? তোমরা যে যেখানে হোক, বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম, মানে ইংলিশ ভার্সন। চ্যাপ্টার 1 থেকে 2019 আসছে একটা, চ্যাপ্টার 2 থেকে 2019 আসছে একটা, চ্যাপ্টার 3 থেকে 2টা সবসময় থাকে, চ্যাপ্টার 4 থেকে একটা, 5 থেকে, আচ্ছা 2019-এ 5 থেকে 2টা আসছে, আবার এর আগের বোর্ডে কিন্তু 5 থেকে আবার একটা আসছে, আর চ্যাপ্টার 6 থেকে তো একটা থাকবেই, রাইট? টেনশন করো না, আইসিটি থেকে প্লাস। আমি তোমাদের যেটা করবো চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাস নিয়ে আসবো, এরপরে প্রতিদিন এই যে আমরা কি করবো, একদিন আসবো বোর্ড কোশ্চেন সলভ করাবো, MCQ সলভ করাবো। মনে করো 20টা বোর্ডের MCQ সলভ করে দিব, বা 10টা বোর্ডের MCQ সলভ করে দিব। তোমরা কি MCQ সলভ ক্লাস চাও? যারা চাও লেখে পাঠাও,
এমসিকিউ সলভ ক্লাস, এই কথা লিখে পাঠাও। তাহলে আমরা বুঝবো যে তোমাদের এমসিকিউ সলভ ক্লাস দরকার। বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আসবো, কেন এটা না, কেন এটা উত্তর, কেন এটা দিবা, এগুলো নিয়ে আলোচনা করবো। তোমাদের অনেক ইজি হয়ে যাবে, রাইট? লেখাপড়াটা কিন্তু এখন ঘরে বসেই ইজি করবো। তোমাদের সবাই আসো তুমি এখানে, ওকে? লাইভ ক্লাস ইউটিউবে পাওয়া যাবে। ইয়েস স্যার, পাওয়া যাবে ইনশাল্লাহ। এন্ড তানজিমুল আহমেদ আসি, সাইমা হাসান, ইয়েস, ওকে, হাই সাইমা। এমসিকিউ সলভ ক্লাস, ইয়েস, এমসিকিউ সলভ ক্লাস। চ্যাপ্টার 3 চ্যাপ্টারে যান এখন, ওকে? চ্যাপ্টার 3 তে আমরা যাচ্ছি, এই চ্যাপ্টার 3 তে আসো। আমি যদি চ্যাপ্টার 3 তে পড়ি, সেটা হচ্ছে যে আমরা এখানে কি আছে দেখো, সবাই একটু একবার দেখে নাও কি কি পড়বো। সংখ্যা পদ্ধতি রূপান্তর, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এটাতে যাবা। এবং ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, মানে এটাও করতে পারো। আমি আবার বলি, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই জিনিসটা একটু ভালো করে পড়বা তোমরা। ডেসিমাল থেকে বাইনারিটা পারবা। এছাড়াও সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ, তারপরে তোমার মানে যোগ বিয়োগ হতে পারে, বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। একের পরিপূরক, দুয়ের পরিপূরক তুমি জানো, একটা কোশ্চেন আসবে, মানে যোগের মাধ্যমে বিয়োগ বললেই একের পরিপূরক আসবে। গতকালকে যেমন একটা শর্ট ক্লাস নিয়েছি ছোট্ট একটা অঙ্ক করার জন্য, এরকম একদিন একটা ক্লাস নিয়ে আসবে একের পরিপূরক নিয়ে, যাতে সহজেই সময়টা তুমি বুঝে ফেলতে পারো, রাইট? আমরা সাথে সাথে আবার শেয়ার করে দেবো তোমাদেরকে। তারপরে তোমাদের এরকম সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আসবে। তারপরেও তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরে এখন কিছু জিনিস তোমাদের দেখাবো। চলো আমরা এই প্রথমে মনে করো অক্টাল থেকে বাইনারি, তোমার মনে করো 7, 6, 5, এইটা একটা কি অক্টাল নাম্বার। এটাকে তোমাকে যদি বলা হয় বাইনারিতে রূপান্তর করো, ভেরি সিম্পল, মনে রাখবা অক্টালের মিনিমাম নাম্বার হচ্ছে, আমি আমার বোর্ডটা দেখা যাচ্ছে কিনা সেটা বলো। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই? আমাকে দেখা লাগবে না, বোর্ডটা আগে দেখো, ওকে? আমার একটু ক্যামেরাটা ঘুরে দাও না, ওকে? মোহাম্মদ আবির হুসাইন, এমসিকিউ, এমসিকিউ এক্সাম, ইয়েস, এমসিকিউ দরকার, এমসিকিউ সলভ ক্লাস। ডোইরাতের আগে সাকির, শাকিরা আসো, থ্যাংক ইউ সো মাচ। সলভ ক্লাস চাই, ইয়েস, আমি আসবো সলভ ক্লাস নিয়ে তোমাদের। চলো একটু বোর্ডটা আমরা দেখবো। এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। অক্টাল নাম্বারের মিনিমাম 0, ম্যাক্সিমাম কত? 7, তোমরা জানো। সিম্পল একটা মনে রাখবা, 4 to 1, 421। কি করবা? 7, 6, 5, তিনটা দাগ দিবা, এই যে তিনটা দাগ দিবা। এখানে দেখো এই 5 বানাইতে গেলে 4 লাগবে আর 1 লাগবে, 0 লাগবে না, মানে 2 লাগবে না। যেটা যেটা লাগবে তার নিচে 1 দিবা, যেটা লাগবে না তাহলে 0 দিবা। তাহলে 5 মানে কত? 101, রাইট? 6 মানে কত? এটা কেটে দাও, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে না, সো এইটা 0। দেখতে পাচ্ছ সবাই? একটু আমাকে জানাও তো সবাই দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার না? ওকে, একটু আমরা দেখা যাচ্ছে না, আমরা দেখতে চাই, একটু দেখা যাচ্ছে, ইয়েস দেখতে পাচ্ছ, রাইট? সাব্বির হোসেন বলছো দেখা যাচ্ছে, রাইট? স্যার লাইটটা একটু ওকে, বোঝা যাচ্ছে না ঠিক মতো, ওকে? শামিম, রাইট, তুমি দেখ, ওকে? আব্দুল কাদের খান, তুমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস উইনিট, ইয়েস, এমসিকিউ নিয়ে আসবো আমরা। তাহলে দেখো এখানে এটা আসছে, এখন 7 দেখো, 1, 1, 1, রাইট? এই দেখো 1, 1, 1, তিনটাই লাগবে কিন্তু। তাহলে ভেরি সিম্পল, 7, 6, 5, আমি এই অক্টাল সমান সমান 1, 1, 1, 1, 0, 1, 0, 1 লিখলেই হয়ে গেল, ভেরি সিম্পল। তার মানে কি জানো, ওই যে চার্ট তৈরি করে যে লেখাটা, সেই চার্ট তৈরি করে যে লেখাটা, সেটা কিন্তু আগে থেকে আর লিখতে হবে না। আজকে থেকে চার্ট ভুলে যাবো, আজকে থেকে আমরা চার্ট ভুলে যাচ্ছি। চার্ট ভুলে আমাদের কিন্তু এই সহজেই দেখো 4 to 1 পদ্ধতি তুমি করে ফেলতে পারবো, রাইট? আমরা 4 to 1 পদ্ধতিতে দেখলাম কিভাবে সহজেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ নাজমুল, আমাদের সাথে থাকো। আসলে আমরা যেটা চাই তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখে দেখে শেখাতে চাই, আমরা ইন্টারেক্টিভ ক্লাস চাই, রাইট? ওকে, আমরা একটা মুছে দিলাম সহজেই, যেটা হচ্ছে তুমি 4 to 1 পদ্ধতি ব্যবহার করে দেন পাশাপাশি লিখলেই হয়ে গেল। এখন তোমার মনে করো একটা দশমিক হলো, দশমিক জাস্ট বসাই দিবা। এখন মনে করো একটা নাম্বার আছে, সে ফর এক্সাম্পল বাইনারি করে দিলাম, মনে করো এরকম একটা নাম্বার আছে, ওকে? এটা বাইনারি। আমি যদি বলি এটা অক্টালে কত, এটা অক্টালে কত, ভেরি সিম্পল, আগে সংখ্যাটা তুলবা, রাইট? মনে করো আমি একটা দশমিক দিয়ে দিলাম, যাও এই সংখ্যাটা 1, 2, 3, 4, 5টা 1 আছে, 0, 3টা 1 আছে, ওকে? এই যে 5টা 1, 2, 3, 4, 5টা 1, 0, 3টা 1। তোমাদের যেটা হবে, এই যে দশমিকের আগে, মানে এটা তো দশমিকের আগের অংশ না, এখানে এই দিক থেকে আসবে, এই 3 ঘর 3 ঘর, মনে করবা অক্টাল 3 বিটের নাম্বার, অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল কিন্তু 4 বিট। এরপরে যেটা করবে, এই দিক থেকে দিয়ে যাবা, নিচে দাগ দিবা, নিচে দাগ দিবা, দাগ দিবা, 4 to 1 এ আসো, এইটা 4 to 1, 0, 1, 1,
তার মানে কি 2 আর 1 3, এই যে 3, তারপরে কাটো 3টা 1 দাগ দাও, তারপরে 4 2 1 7, এই যে 7, এরপর কি আছে 0 1 1, ওকে 0 1 1 তুমি ভালো করে জানো 3, তার মানে তোমার মনে করো ওই যে নাম্বারটা যেটা দিছিলাম 5টা 1.011, এইটা সমান সমান 37.3, খুব সহজে কিন্তু অক্টালে হয়ে গেল। এভাবে হেক্সাডেসিমাল দিয়ে করতে পারো। তোমাকে যদি বলা হয় হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করো, সো আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তাহলে বুঝতে পারবো, কারণ আমাদের এখানে যথেষ্ট পরিমাণ মানুষ নেই, রাইট। 2 4 ইয়েস, তোমরা ভালো করে 2 4 1 1 হবে। আচ্ছা আমি একটু যদি, নো প্রবলেম, এই তো পেরেছো 3 পয়েন্ট, হ্যাঁ রাইট, ওকে। শাহরিয়ার সুবন, থ্যাংক ইউ সো মাচ। আদিল অনেক ধন্যবাদ তোমাকে, এন্ড সাজিদুর রহমান 37.3, রাইট। সুমি আক্তার 37.3, পয়েন্টটা দাও নাই কেন, ওখানে তো পয়েন্ট ছিল। এবার আসো, মনে করো এ বি বি এ, আব্বা, রাইট। আব্বা একটা কি হেক্সাডেসিমাল নাম্বার, এই আব্বা থেকে বাইনারিতে দিবা। আব্বা এটা হেক্সাডেসিমাল নাম্বার, যদিও কিন্তু এটা বাবা লিখবার আগে কিন্তু আব্বা বা বাবা, এটা হেক্সাডেসিমাল নাম্বার। ভেরি সিম্পল, নিশ্চয়ই মনে আছে তোমাদের। এই এ বি সি ডি ই এফ, এখানে যেটা করবা হেক্সাডেসিমালের ম্যাক্সিমাম ডিজিট 15, মানে বেস যদি 16 হয় ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে -1 16, এটা যদি 16 হয় 15 হয় এটা 14, এটা 13, এইটা হচ্ছে তোমার 12, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10, রাইট। সো আব্বা যখন আমি লিখবো, এই দেখো আব্বা যখন আমি লিখবো, এখানে যেটা করবো এরকম দাগ দিবা, রাইট। কি কি রাখছে বলো, খেয়াল করে দেখো। এখানে সূত্রটা হচ্ছে, আমি একটু এইখানে লিখি 8421, দেখতে পাচ্ছ 8421 সূত্রটা। চার্টের দিন ভুলে যাও, 8421 এর দিন শুরু হবে এখন থেকে, রাইট, ওকে। সো এখানে দেখো এ মানে কত 10, 8 লাগবে আর 2 লাগবে, 4ও লাগবে না আর 1ও লাগবে না, তো এ মানে হচ্ছে তোমার 1010, ওকে। বি মানে কত, বি মানে হচ্ছে 11, তাই না। 11 কি লাগবে 8 আর 2 10 আর 1 11, এই 4টা লাগবে না, তাহলে 1011, আর এ মানে বি মানে কত আবার 1011, আর এ মানে কত 1010। তাহলে আব্বাকে তুমি যদি বাইনারিতে লিখতে চাও, এটা একটা নাম্বার কিন্তু, রাইট, ওকে। একটু মজা করে বললাম তোমাদের কাছে, সেটা হচ্ছে 1010 1011 1011 1010, বাইনারিতে হয়ে গেল। এখন তুমি যদি মনে করো এখানটা দশমিক দিবা, এখানটা দশমিক দিবা, তো ভেরি সিম্পল, 4 মনে করো এই 4, এখানে দশমিক হয়ে গেল, তো ভেরি সিম্পল, যেখান থেকে দশমিক আছে সেখানে। আর 8421 ব্যবহার করে তুমি কিন্তু উল্টাটাও করে ফেলতে পারো। তারপরে আসো যে টপিকটা, সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের যে যোগটা আছে, সেই যোগটা আমরা কিভাবে করবো, রাইট। আমরা চলো যোগটা একটু করে ফেলি, আমরা একটু মুছে নিই, তোমরা এটা বুঝছো, সহজেই কিন্তু পারবা, মানে এই টপিকগুলো বেশি আসে কিন্তু, খেয়াল করবা। এখন আমরা যোগটা পারবো কিন্তু, দেখি সেটা হচ্ছে ছোটবেলায় যখন যোগ করতাম তখন যেটা হতো যে একভাবে যোগ করতাম, আমরা বাইনারিতে যোগ করি 1 0 1, মনে করো 1 1 1, এই যে এইটা তোমাদের এইরকম যদি বাইনারি যোগ দেওয়া হয় সবাই পারে, কারণ কি তোমাদের টিচাররা শেখায় 1 প্লাস, মনে করো আগে এভাবে শেখায় তোমাদেরকে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 0, এটা ক্যারি 1 এভাবে লেখে, তাই না, ক্যারি 1, অথবা কি লেখে, অথবা 10 লেখো। আজকে থেকে সূত্র বলে যাও, কারণ এই অঙ্ক তুমি যদি এইটা দিয়ে পারবা, কিন্তু তোমাকে যদি বলা হয় যে ভাই তুমি এই অঙ্কটা করো তো দেখি, মনে করো এই যে এইটা এইটা মনে করো এই যে এইভাবে আছে, এত বড় একটা অঙ্ক আছে, এটা করো তো, তখন কিন্তু এই সূত্রটা তুমি পারবা না। তাহলে আমার কাছে একটা জিনিস মনে রাখো, আমি একটা সূত্র বলবো এখন, খাতাগুলো রেডি, সবার কার কার খাতাগুলো আছে, খাতাগুলো না রেডি রাখো, সবাই একটা সূত্র লেখো, সবাই একটা সূত্র লেখো, রেডি সবাই। ইয়েস, আব্বা কনসেপ্টটা ছিল উম্মে হাবিবা জাস্ট ফর ফান। লেখাপড়াতে তো আসলে অনেক আনন্দ আছে, তুমি যদি খুঁজে নিতে পারো, রাইট হাবিবা, ওকে। তো তোমরা সবাই অনেকে আছো এখনো, ওকে, সবাইকে শেয়ার দাও। উফাজ, ওকে, নাহিদ, রাইট, উম্মে হাবিবা, তাহসিন, রাফি, পিকো, বুম্বা, কি খবর তোমার, বুম করে দাও আজকে ক্লাসটিকে। তাহলে একটা কাজ করো, এখন যেটা করো, আমরা এই অঙ্কটা সলভ করবো, খাতা বের করো, লেখো তোমার 2 বা ততোধিক অঙ্কের যোগফল
কখনোই ওই নাম্বার সিস্টেমের বেজ অপেক্ষা বড় হতে পারবে না। আমি আবার বলছি, যে কোনো নাম্বার সিস্টেমের দুই বা ততোধিক অঙ্কের যোগফল কখনোই ওই নাম্বার সিস্টেমের বেজ অপেক্ষা বড় হতে পারবে না। যদি বেজ অপেক্ষা বড় হয় তাহলে বিয়োগ করতে হবে। এই একটা নিয়ম যদি খেয়াল রাখতে পারো, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সব ইজি হয়ে যায়, রাইট? ওকে, আমরা এগুলো সম্পর্কে আলাদা আলাদা ক্লাস আছে, আমরা টেনএম স্কুলে খুব শীঘ্রই এগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা দেখবা। আমি আলাদা একটা ক্লাস নিয়ে আসবো, 1 ঘন্টা শুধু নাম্বার সিস্টেমে করাবো, ইজি লাগবে তোমাদের কাছে। তো যেটা করবা, মনে করো বেস করো 2, খেয়াল রাখবে, এটা মাথায় রাখবা। অর্থাৎ যোগ করবা দশমিক নিয়মে, কাজ হবে বাইনারি, মানে ডেসিমাল, দশমিক মানে ডেসিমাল। 1 2 3, মনে করো এখানে কত আসলো, যোগফল 3। তুমি আবার বললো না স্যার বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কিছু উচ্চারণ করা হারাম। আসলেই তাই, কিন্তু এখানে কত লিখছে, 3 লিখছি না? বেশ কত, 2। প্রশ্ন করে মনে মনে, 3 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 3 মাইনাস 2, বেশ বল বিয়োগ করতে হবে 1। 1 কি 2 এর চেয়ে বড়? না। সমান? না। ও সমানও হতে পারবে না, সমান বা বড় হতে পারবে না, সমান বা বড় হতে পারবে না, একটু কারেকশন করে নাও। তাহলে কত দিবা এখানে 1। কতবার বিয়োগ করছো? একবার। যতবার বিয়োগ তত হাতে, তাহলে হাতে আছে 1, ওই যে হাতে 1 2 3 4। এবার আসো এখানে কত আসলো, একটু রাফ করতেছি, এখানে 4। 4 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 2, মানে 4 মাইনাস 2 মানে 2। 2 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 0। 0 কি 2 এর চেয়ে বড়? না। সমান? না। যখনই না হবে এটা বসাই দেবে এখানে। কয়বার বিয়োগ করছো? 2 বার। যতবার বিয়োগ তত হাতে, ভেরি সিম্পল। তাহলে 2 হাতে, 2 3 4 5 6, 3 4 5 6। ওকে, তাহলে এবার আসো আমি একটু তোমাদের দেখাই এখানে। ওকে, পরে আমি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে হাতটা ঠিক করে নিব। 6, রাইট? 6 কি 2 এর চেয়ে বড়? বেস 2 তো, তাই না? এবার কত বড়? 4। 4 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ। 2 কি 2 এর চেয়ে বড়? এই দেখো 0 আসছে। যখনই 0 আসবে সেটা লিখবা, কিন্তু 1 2 3 যতবার বিয়োগ করবা তত হাতে থাকবে, এটা মনে রাখবা। ক্যারিটারি এমন থেকে আর অন্য চিন্তা করবা না, ওই সূত্র বলে যাও, ইজিলি পারবা। সূত্র মাথায় রেখে এত বড় বড় অঙ্ক তুমি পারবা না, রাইট? 1 2 3 হাতে রয়েছে, তাই না? 3 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, কারণ ওই যে ক্যারিটারি যোগ হয়ে গেলে তাহলে 6 6 হলে তো আবার সেই 0 হবে, হাতে থাকবে 3 4 5 6 7। ওকে, এবার আসলো 7। এবার মনে মনে প্রশ্ন করো, বেশ কত? ওই যে বলছি বাইনারি সংখ্যা 7, বেশ 2 এর চেয়ে বড় হতে পারবে না। 7 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 5। 5 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 3। 3 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 1। বাস, এখানে 1 বসাও। এখন হাতে রইল 1 2 3, এখানে 3 বসাই দিবা, ধরা খেয়ে যাবা। কারণ বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কিছু ব্যবহার করা হারাম, তাহলে 3 এখানে লিখতে পারবা না। এবার প্রশ্ন করো, 3 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 1। এই যে কয়বার বিয়োগ করছিল? একবার। এই যে বাইনারি যোগ এখন সহজ। তাহলে এবার আসো এটা করি। 1 আর 1 2, 2 মাইনাস 2 মানে 0, হাতে আছে 1। 1 আর 1 2, 2 মাইনাস 2 মানে 0, হাতে আছে 1, ওই যে বেস থেকে বিয়োগ করছি। আবার আছে 1 3, 3 মাইনাস 2 মানে 1, হাতে আছে 1, 3 3 মানে 2 মানে 1, হাতে আছে এটা। অর্থাৎ আমার সূত্র কিন্তু খেয়াল করতে পারে। তোমাদেরকে এই বিয়োগ সিস্টেমটা ইজি লাগছে? এখন তাহলে আমি অক্টালটা দেখাবো তোমাকে। অক্টালটা দেখো তো, এত কঠিন, এইটা সবচেয়ে সহজটা তোমার মনে করো। ওকে, এটা সবচেয়ে সহজ। আমরা আরো, আচ্ছা নো প্রবলেম, এটা যখন অনেকগুলো অঙ্ক একসাথে করবা তখন তোমার কাছে ইজি লাগবে। হঠাৎ করে টপিকটা তোমার কাছে কঠিন লাগতেই পারে, কিন্তু এটা অনেক ইজি একটা টপিক। এটা দিয়ে তুমি যে কোনো বড় বড় সংখ্যা যোগ করতে পারবা। তা আমি ধরে নিলাম আজকে ক্লাসটি আর বড় করবো না, 9টায় আমাদের অন্য চ্যাপ্টার আছে। তোমরা যেটা করবা, এই নাম্বার সিস্টেমের যোগ, মানে এই কনভার্সনগুলো করবা, যোগ বিয়োগগুলো করবা। নাম্বার সিস্টেমের কনভার্সন, যোগ, তবে 1 এর পরিপূরক, 2 এর মানে 2 এর পরিপূরক যেটা, সেটা করবা। 2's কমপ্লিমেন্ট, যোগের মাধ্যমে যে বিয়োগটা সেটা ভালো করে করবা। এন্ড যেটা করবা একটু দেখে যাবা। এটা হলো প্রথম অংশ। এখান থেকে 2টা প্রশ্ন হয়। প্রথম প্রশ্নটা হবে তোমার মনে করো যে সংখ্যা পদ্ধতি থেকে, সেখানে তুমি একটু কোডিংটাও দেখে যাবো, যে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, ডেসিমাল কোড, এটা একটু দেখে যাবা। বিসিডি কোড, এগুলো একটু দেখে যাও। ওকে, বিভিন্ন পার্থক্যগুলো আছে, বিসিডি কোড আর বাইনারি কোড নাম্বার সিস্টেমের মধ্যে পার্থক্য, এটা একটু খেয়াল রাখবা। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় অংশে, কারণ আজকে এটা তোমাদের একটু দেখাই দিই তৃতীয় অংশটা কি আছে, যেখানে ডিজিটাল ডিভাইস। আমরা এই তৃতীয় অংশ দেখো। তৃতীয় অংশে একটু বারবার খেয়াল রাখবা। তোমরা একটা জিনিসটি প্রায় অনেক বেশি ঘাবড়ে যাও, এনকোডার ডিকোডার। তুমি যদি খেয়াল করে দেখো, একবারও এনকোডার ডিকোডার কাউন্টার রেজিস্টার থেকে কোনো সব বোর্ডে কোশ্চেন আসলে
আমি কিন্তু অ্যানালাইসিস করে দেখছি কি আসে জানো, ছোট্ট সংখ্যাটা আসে, যে এনকোডার কি, ডিকোডার কি, কাউন্টার কি, রেজিস্টার কি, এগুলো আসে। সো এই সংখ্যাটা খেয়াল করবে, এগুলো এত বেশি প্যারা নিবা না। তো হ্যাঁ অবশ্যই লজিক গেট তো তুমি জানো, সেই লজিক গেটের মধ্যে মনে করো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলো এখন তোমাদের এই সেকেন্ড ইয়ার এই সময়টা বলা মানে তোমাদেরকে লজ্জা দেওয়া, এগুলো তোমরা পারো। ন্যান্ড গেট পারো, নট গেট পারো। ন্যান্ড গেট বা নট গেট যেটা ইউনিভার্সাল গেট সেটা কিন্তু তোমাকে অবশ্যই শিখতে হবে, এবং এগুলো নিয়ে আলাদা করে ক্লাস নেওয়া খুব শীঘ্রই তোমরা এগুলো পেয়ে যাবা। 10 মিনিট স্কুলের ক্লাসে যাবো, অথবা মাসুদ স্যার দেখে মানে স্যার তো পেয়ে যেতে পারো, ইউটিউবে পেয়ে যাবা ইনশাল্লাহ, অনেকগুলো ক্লাস থাকবে সেগুলো পেয়ে যাবা। তাহলে যেটা হবে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন সমীকরণগুলো সলভ করবা ইজিলি। তারপরে লজিক গেট, এক্সো গেট এবং এক্সপ্লোর গেট সত্য সারণীটা পরীক্ষায় প্রায়ই কিন্তু আসে, যে এক্সো গেটের 3 ইনপুট বিষয়কে সত্য সারণী রাখো। পরীক্ষা আলাদা ক্লাস হবে স্যার, পরীক্ষার আলাদা ক্লাস হবে, ওকে। পরিপূরক আলাদা, ইয়াস আলাদা পরিপূরক আলাদা ক্লাস নিব তোমাদের জোনায়েদ, পরিপূরক আলাদা ক্লাস নিব, কারণ এটা কয়েকটা জিনিস না একসাথে না বোঝালে তখন তোমার কাছে মনে হবে স্যার এত কঠিন করে বোঝান কেন। আসলে মাসুদ স্যার কখনো কঠিন করে বোঝায় না, তাই না? তোমরা অলরেডি দেখছো। হ্যাঁ 9টায় কি আবার আইসিটি ক্লাস হবে? প্লিজ বলেন। অবশ্যই 9টায় একটা ক্লাস হবে, যেখানেই থাকে না কেন ঘরে বসে ক্লাস দিব। 9টায় ক্লাস নয়, সেটা কিন্তু আরো ইম্পর্টেন্ট ক্লাস, HTML তো দেখাই দেবো, রাইট? 5 মিনিট এদিক সেদিক হতে পারে, সেটা অন্য জিনিস, বাট 9টায় ক্লাস দিব। তুমি 9টা থেকে 9টার মধ্যে থাকবা, ম্যাক্সিমাম টাইম 9টা যাও, মিনিমাম লিমিট 9টা, ম্যাক্সিমাম 9টা। 9টার 1 মিনিট দূরে হবে না, কথা দিচ্ছি তোমাকে, ওকে। তারপরে এক্সো গেট, এক্সট্রা গেটের সত্য সারণী রাখবা। ইউনিভার্সাল গেট, ন্যান্ড গেট এবং নট গেট দিয়ে বিভিন্ন গেট সমীকরণ বাস্তবায়ন। তারপরে ইউনিভার্সাল গেট মানে ন্যান্ড গেট ইউনিভার্সাল গেট প্রমাণ, নট গেট ইউনিভার্সাল গেট প্রমাণ, হাফ এডার, ফুল এডার, হাফ এডার যে ফুল এডার বাস্তব, এগুলো একটা আলাদা ক্লাস নেবে, একদম অনেস্টলি বলতেছে, এগুলোর প্রত্যেকটা আলাদা টপিক ওয়াইজ ক্লাস, যেটা তোমার কাছে দেখলেই মনে হবে। অর্থাৎ আমরা এমনভাবে ক্লাসটা রেডি করবো যে শুধু হাফ এডার নিয়ে ক্লাস দিব, শুধু ফুল এডার নিয়ে ক্লাস দিব, 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে তুমি জানো তোমার টপিকটা দেখে বুঝে যেতে পারো। এন্ড তোমার যে এনকোডার, ডিকোডার, কাউন্টার, রেজিস্টার, এগুলো সংজ্ঞা পড়ে যাবা। এনকোডার, ডিকোডার, লজিক সার্কিট রাখবা। আমরা 10 মিনিট স্কুল, তোমাদের রবি 10 মিনিট স্কুল, এই বিভিন্ন জিনিসগুলো নিয়ে তোমাদের লেখাপড়াটা সহজ করার জন্য, বাসায় বসে যে আসলে পড়াশোনা করা যায় তার একটি নজির স্থাপন করার জন্যই কিন্তু আমরা এখন সবসময় ক্লাসে যাবো। আমি প্রতিদিন লাইভ ক্লাসে আসবো, ধরে নাও যে প্রতিদিন 7টার সময় আমি লাইভ ক্লাসে আসতেছি, এটা ধরে নাও বিভিন্ন টপিক নিয়ে, একদম একটা টাইম বলে দিলাম তোমাকে, প্রতিদিন 7টায় দিলে ভালো না 8টায় দিলে ভালো, এটা জানাও আমাদেরকে, রাইট? সেটাও তোমার জানাও, তোমাদের ম্যাক্সিমাম পড়ার কনভিনিয়েন্ট টাইম কোনটা, যে টাইমটাতে লাইভ ক্লাস দিলে কোনো প্রবলেম হয় না, কারণ এখন তোমার প্রাইভেট নাই, কলেজ নাই, এবং মনে করো বাসার টিচার আসে না, রাইট? কোন টাইমে ক্লাস চাও সেটা কিন্তু আমাদের জানাবা। ইয়াস আজকে 9টা কিন্তু ক্লাস হবে, রাইট? এমসিকিউ নিয়ে আর কে কে ক্লাস চাও একটু আরেকবার ভালো করে জানাও তো, আমাকে 2 মিনিটের মধ্যে জানাও। এমসিকিউ নিয়ে, খালি এমসিকিউ লিখে কমেন্ট করে দাও, এমসিকিউ নিয়ে, বোর্ড কোশ্চেনের এমসিকিউ, যতগুলো এমসিকিউ সলভ করা আছে সেগুলো করে দিব, রাইট? দেখাই দিব কেন হয় কেন হয় না, কারণ এখানে রাখবো, তোমার সাথে আমার কিন্তু আইডিয়া শেয়ার করবো, এবং ক্লাসগুলো আজকের মতো যে আসলে বলে রাখি, আমাদের সবগুলো ক্লাস কিন্তু আমাদের 10 মিনিট স্কুল লাইভের যে গ্রুপটা আছে এই গ্রুপে সবগুলো দিয়ে দেওয়া হবে, সবগুলো সব ক্লাসগুলো। সো যারা এখনো 10 মিনিট স্কুল লাইভ গ্রুপটা জয়েন করনি তারা এখনই জয়েন করে ফেলো। বন্ধুদের ইনভাইট করতে পারে, সবাইকে ইনভাইট করতে, যারা গ্রুপে জয়েন করছো বাকিদেরকে জাস্ট একটু ইনভাইট করে দিও। আই মিন ওই যে জেএসসি যারা আছে তাদেরও ক্লাস নেওয়া যায়, তাদেরও ক্লাস নেওয়া হবে, এসএসসি, জেএসসি, এইচএসসি সবগুলোর আইসিটি ক্লাস মাসুদ স্যারকে নিয়ে আমরা নিব। আলহামদুলিল্লাহ, তোমরা আমাদের 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে জয়েন করো, সেখানে সবগুলো ক্লাস পাবা, সবগুলো সাবজেক্টের। এই সবগুলো ক্লাস লাইভের পরেও কিন্তু 10 মিনিট স্কুল লাইভের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল লিংক আমরা নিচে দিয়ে দিচ্ছি। আমাদের টিমের কেউ যারা লাইভে আছো একটু প্লিজ কমেন্টে দিয়ে দাও। ও বাসায় বসে দিচ্ছ নিশ্চয়ই, বাসায় দেখে সবাই পারবে। এন্ড লিংক কি বাসায় বসে দিচ্ছ তো? লিংক আমরা যারা 10 মিনিট স্কুলের ডিজিটাল মার্কেটিং টিম যারা দেখতেছিস একটু কমেন্টে তাড়াতাড়ি দিয়ে দে, বাসা থেকে আমরা এখনই দিয়ে দিচ্ছি, সো দ্যাট ওখানেও জয়েন করতে পারে। এন্ড ফাইনালি যারা যারা এখনো আমাদের 10 মিনিট স্কুলে অ্যাপটা নামাও নাই তাদের জন্য একটা রিকোয়েস্ট করবো, রবি 10 মিনিট স্কুলে অ্যাপটা নামায় ফেলো, এবং এই অ্যাপে তোমরা তোমাদের সব ক্লাসের সবকিছু পাবা। তোমরা জাস্ট এখানে ক্লাস চেঞ্জ করবা যে কে কোন ক্লাসের, এবং সব সাবজেক্টের সবকিছু দেয়া আছে। সো ডু দ্যাট রাইট নাও। অফ টু ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এখন থেকে লেখাপড়া হবে বাসায় বসে, স্টে হোম, স্টে সেফ, পড়াশোনা চালিয়ে যাবার, নন স্টপ স্টাডি, রাইট? স্টাডি ওয়েল। আবারও বলি, একসাথে আমার সাথে বলো, বি দ্য বেস্ট, উইল বি দ্য বেস্ট, আমরা ভালো হবো। তোমার জন্য আবারও সেই গানটি গাই দিচ্ছি, নাকি বলো? বলো একসাথে গাই, কারণ আমাদের এখন চাঙ্গা থাকতে হবে, মনোবলটা ভালো রাখতে হবে। রেডি? বলো, আই ডু বিলিভ, ইউ ডু বিলিভ, আমার সাথে বলো, আই ডু বিলিভ, ইউ ডু বিলিভ, I do believe, you do believe, I do believe, you do believe, we shall overcome, we shall overcome, বলা মন, we shall overcome, এমন বলো, we shall overcome, বলা মন, বলো।
ইয়েস স্যার, আমার গানের শুটটা একটু খারাপ স্যার, এই জন্য আমি থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে একটু পর পরের ক্লাসে, সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।